তুমি আমাকে যদি বলতে পারো না ভাই স্যার এক্স এর স্যার এক্স কিউব কেন হলো স্যার 1 x⁻⁻1, এটা তুমি আমাকে বলতে পারো না। আমি এইটা কি করে এলো এটা বলতে পারি। চলো, ফিজিক্স মানে সলিউশন, তোমাকে সলিউশন করতে হবে। যেমন বলছে দেখো ভাই ফিজিক্স, হাঁটছি ফিজিক্স, চলছি ফিজিক্স, শ্বাস নিচ্ছি, আবে সবই তো ফিজিক্স। ফিজিক্স ছাড়া তো কিছুই নাই, পৃথিবী ঘুরছে সেটাও তো ফিজিক্স। তোকে সেটা এক্সপ্লেন করতে হবে। ফিজিক্স সব জায়গায় আছে, বাট সব ফিজিক্স নয়। এক্সপ্লেনেশনটা ফিজিক্স, হ্যাঁ না বলো। এক্সপ্লেনেশন, যার এক্সপ্লেনেশন নাই সেখানে ফিজিক্স নাই, তারই ফিজিক্স নাই। যেমন কিছু সায়েন্টিস্ট গড মানে না, কেন কেন গড মানে না? তার এক্সপ্লেনেশন কোথায়? এক্সপ্লেনেশন দাও, ফিজিক্স মেনে নেবে, হ্যাঁ না বলো। আমি কোনো গডকে ছোট বড় করছি না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরো হঠাৎ করে তুমি একটা কিছু ফেনোমেনা দেখলে, তুমি তার ব্যাখ্যা দিতে পারছো না, তোমার মনে হবে অলৌকিক স্যার, বলবে তো স্যার অলৌকিক, স্যার অলৌকিক, এটা অলৌকিক একটা কিছু স্যার, কিছু আমাদের মধ্যে না অলৌকিক। ফিজিক্স মানবে না অলৌকিক, কেন? এক্সপ্লেনেশন দাও, চলো তখনই ফিজিক্স হয়ে গেল, হ্যাঁ না বল, তখনই ফিজিক্স হয়ে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সো ফিজিক্স মানে তুমি বুঝো ব্যাপারটা কি। ফিজিক্স মানে এই নয় সব ফিজিক্স স্যার, ওই তো বোতল দাঁড়িয়ে আছে ফিজিক্স স্যার, আরে হ্যাঁ রে দাঁড়িয়ে আছে কেন সেটা ফিজিক্স। তাহলে ক্লাস 10 এর আজকে সেকেন্ড চ্যাপ্টার পড়াবো, আজকে 50% চ্যাপ্টার হয়ে যাবে, আর আগামী সপ্তাহে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবার আমরা একটু স্পিডে ধরবো, আশা করছি অনেক স্লো চললাম। 1 মাস তোমাদেরকে আমি বুঝতে দিলাম আমাদের প্যাটার্ন কিরকম, একটা মাসে তোমরা বুঝেছো একটা চ্যাপ্টার কিভাবে পড়ানো হবে, কিভাবে চলবে। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের মাধ্যমিক 2027 দেবে, তখন এখান থেকে কিন্তু অঙ্ক পরীক্ষায় দেয়, তো চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝো, এখান থেকে অঙ্ক আছে। হ্যাঁ, দেরি করবো না, চলো শুরু করি চ্যাপ্টার। বাবা রেকর্ডিং হচ্ছে তো, দেখতে একবার হচ্ছে। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি গ্যাসের ধর্ম। চ্যাপ্টারটার নাম হচ্ছে গ্যাসের আচরণ বা ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ মানে গ্যাস কিরকম ভাবে আচরণ করে, তাই না? আমরা যে বায়ুমণ্ডল দেখছি এটা অ্যাকচুয়ালি গ্যাসীয় কণা দিয়ে গঠিত, আগের চ্যাপ্টারে বুঝিয়েছিলাম। তার মূল উপাদান হচ্ছে গ্যাসীয় কণা। এবার গ্যাসের মধ্যে কি কি আছে? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, বহুত গ্যাস আছে। এই গ্যাসগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 800, 900, 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আমরা ধরে চলেছিলাম। এবার আমরা সেই গ্যাসগুলোর ধর্ম নিয়ে আলোচনা করব, প্রপার্টি, বৈশিষ্ট্য কি কি আছে তাদের মধ্যে। তো প্রথম হচ্ছে প্রসারণশীলতা, সংকোচনশীলতা। প্রসারণশীলতা কাকে বলে? মানে গ্যাস যেমন তেমন ভাবে প্রসারিত হতে পারে, আবার গ্যাস সংকুচিত হতে পারে। উদাহরণ দিচ্ছি, দেখো ভালোভাবে বুঝো। ধরো আমার এটা একটা চেম্বার, কোনো একটা চেম্বার, একটা কার্টুন, কোনো একটা কন্টেনার, কিছু একটা আছে। লাস্টে শুনতে পাচ্ছ আমার কথা? এবার এর মধ্যে আমি একটা ছোট্ট বেলুন রেখেছি এবং বেলুনের মধ্যে কিছু গ্যাস ভরে রেখেছি, কোনো জায়গায় কোনো গ্যাস নাই, জাস্ট ইমাজিন করো। বেলুন শুলে হাসছো কেন বাবা? পেকে গেছো বেশি বেটা? তাও তাহলে এখানে বেলুন ভরে রেখেছি আর এর মধ্যে কিছু গ্যাস ভরে রেখেছি, বাইরে কোনো গ্যাস আছে? নাই স্যার, পুরো কন্টেনার ফাঁকা। আমি কি করলাম? এই বেলুনটা ফুটিয়ে দিলাম। ফুটিয়ে দিলে কি হবে বলো তো? গ্যাসটা কি এখানে জমা থাকবে? গ্যাসটা ছড়িয়ে যাবে? তাহলে গ্যাস কি প্রসারিত হলো? হ্যাঁ না বলো। তাহলে গ্যাস কণাগুলো কি হচ্ছে? প্রসারিত হতে পারছে, প্রসারিত হতে পারছে। এই ধর্মকে বলছি প্রসারণশীলতা। আবার তুমি ভাবো এই পুরো গ্যাসকে যদি চাপ প্রয়োগ করি, ধরো এত বড় বেলুন ছিল, বেলুনই ভাবো, তাকে আমি চারিদিক দিয়ে চাপ দিলাম, চাপ দিলাম, চাপ দিচ্ছি, তাহলে এটা কি ছোট হয়ে যেতে পারে? হ্যাঁ না বলো। সংকুচিত হলো, সংকোচনশীলতা। যেমন তোমাদের বাড়িতে যে এলপিজি ইউজ করো, এলপিজির ভেতরে অতিরিক্ত চাপ প্রয়োগ করে গ্যাসকে তরলায়িত করা হয়, সেজন্য আমরা সেটাকে বলি লিকুইফাইড। লিকুইফাইড কেন? আমরা লিকুইড করেছি তাকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। গ্যাস কিন্তু তাকে কি অবস্থায় রাখা আছে? সংকুচিত করে দিয়েছি। সংকোচনশীলতা, প্রসারণশীলতা। এবার এটা হয় কেন স্যার? তুমি যদি কঠিন পদার্থ দেখো না, 7, 8 পড়েছো, তাদের মধ্যে অণুর ফাঁক খুব কম থাকে, হ্যাঁ না বলো। তারা কাছাকাছি থাকে। শীতকালে যেমন তোমরা কাছাকাছি বসো, কিন্তু গরমকাল হলে কি দূরে দূরে যেত, দূরে যেত, এইটা হয়। তাহলে গ্যাসের অণুগুলো বা কণাগুলো সর্বদা শীতকালে থাকে। শীতকালে থাকে মানে তারা কি হচ্ছে? দূরে দূরে থাকছে, দেখো দূরে দূরে থাকছে। তার মানে এদের মধ্যে ইন্টার মলিকিউলার গ্যাপ, আন্তরাণবিক ফাঁক, তোমাদের দুজনের মধ্যে যে আন্তরাণবিক গ্যাপ, এটা এখানে কি অনেক বেশি আছে। এরা দুজনে সবাই খুব ভালো বন্ধু, কঠিন পদার্থের অণুগুলো খুব বন্ধু, কাছাকাছি থাকে, আমি একসাথে থাকবো, কোনো জায়গায় যাবো না। এরা একেবারে শত্রু, যে এখানে যাচ্ছে ওদিকে পালিয়ে যাচ্ছে, দেখো দূরে দূরে আছে। এই গ্যাপটা থাকার জন্য আমি যদি বলতো এখানে চাপ প্রয়োগ করি চারিদিক দিয়ে এর মতো করে,
তাহলে এই জিনিসটা কি এরকম হয়ে যাবে না? হ্যাঁ না বলো। দেখো সংকুচিত হলো, হ্যাঁ না বলো। ক্লিয়ার হয়েছে? প্রসারণশীলতা সংকোচনশীলতা বোঝাতে পারলাম। গ্যাসের ভর আর গ্যাসের ঘনত্ব। গ্যাসের ভর কাকে বলে? গ্যাসের ভর বলতে এই যে গ্যাসের অণু কণাগুলো দেখছো, এগুলো সমস্ত কিছুর ভরকে আমরা বলছি গ্যাসের ভর। ক্লাস 9-এ তোমরা মোল পড়েছো, আর তোমরা জানো 1 মোল অক্সিজেন গ্যাসের ভর কত হয় স্যার? 32 গ্রাম। না জানলে জেনে নাও। 1 মোল অক্সিজেন গ্যাসের ভর 32 গ্রাম। দ্যাট মিনস 1 মোল যে কোনো পদার্থের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। তার মানে আমরা বলবো যে 1 2 3 4 করতে করতে যদি 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক অক্সিজেন অণুর ভরকে মাপি, কত হবে স্যার? এটা কি গ্যাসের ভর? হ্যাঁ না বলো। তার মানে গ্যাসের ভর আছে, হ্যাঁ না বলো। তারপর হচ্ছে গ্যাসের আয়তন। ধরে চলো যে আমি এই জায়গাটায় গ্যাসকে ভরে রেখেছিলাম। এখন গ্যাসের আয়তন কি এইটুকু আয়তন? হ্যাঁ না বলো। ফুটিয়ে দিয়েছি, এই পুরোটা ছড়িয়ে গেছে। এখন কি বলবো? গ্যাসের আয়তন স্যার পুরোটা হয়ে গেছে, হ্যাঁ না বলো। তার মানে পাত্রে, যে পাত্রে তুমি গ্যাসকে রাখবা, গ্যাসের আয়তন সেই পাত্রের আয়তনের মতোই হয়ে যায়। সেজন্য কঠিন তরল গ্যাস পড়ানোর সময় আমরা বলেছিলাম কঠিনের নিজস্ব আকার আকৃতি আয়তন আছে, তরলের নিজস্ব আকার আকৃতি নাই কিন্তু আয়তন আছে। আর গ্যাসের নিজস্ব আকার আকৃতি তরল কিছুই নাই। তার মানে গ্যাসের নিজস্ব আয়তনটুকু বলতেও নাই তার কাছে, এতটাই অনাথ বেচারা। কারণ ওর পাত্রের আয়তনটাই তার আয়তন। আমার কোনো বন্ধুই নাই, তাহলে আমি অনাথ বন্ধুর দিক দিয়ে। আমার কেউ নাই। ধরো আমার কোনোদিন কিছু হলো, মন খারাপ হলো, আমি শেয়ার করার মতো কাউকে নেই, বলবো কাউকে? অনেস্টলি বলছি তোমাদেরকে, কেউ নেই আমার বলার মতো। সেই জন্য কি করবো? নাই বলার। তাহলে এই ব্যাটা তাই। তাহলে আমার সেই জন্য কথার মধ্যে আমি তোমাদেরকে সব কথা বলে দিই, আমি তোমাদের সাথে ভালো মতো মিশেও যাই। ঠেঙানোর সময় ঠেঙাই, সেটা আলাদা কথা। যেখানে ভালোবাসা থাকবে সেখানে মারপিট তো থাকবে না। আচ্ছা, গ্যাসের ভর বোঝাতে পারলাম, ঘনত্ব বোঝাতে পারলাম। গ্যাসের আয়তন কি স্যার? পাত্রের আয়তনটাকে কি বলছি? গ্যাসের আয়তন। তার মানে আমি কিছু সংখ্যক গ্যাসকে যদি এখানে ভরে দিই, তাহলে গ্যাসের আয়তন কি এটাই হয়ে যাবে স্যার? হ্যাঁ। কৌটো খুলে দিলাম, দিয়ে এখানে রেখে দিলাম, আলাদিনের জিনের মতো চারিদিকে ছড়িয়ে যাবে ধোঁয়ার মতো, তাহলে পুরো আয়তনটা এখন গ্যাসের হয়ে যাবে, তাই না? হ্যাঁ না বলো। তার মানে গ্যাসের আয়তন মানে সে পাত্রের আয়তন। আর কি আছে? গ্যাসের ঘনত্ব। ঘনত্ব মানে কি স্যার? ভর বাই আয়তন স্যার, ভর বাই আয়তন। তাহলে এই ভর বাই আয়তন করলে আমি গ্যাসের ঘনত্ব পেয়ে যাব। আরেকটা পদ্ধতি হচ্ছে গ্যাসের ব্যাপন। ব্যাপন পদ্ধতি কাকে বলে স্যার? আমি কি করছি? প্রচুর মশা, ধূপকাঠি জ্বালাচ্ছি। জীবনে জ্বালাবে না, খুব বাজে জিনিস সেটা। ধূপকাঠি দিয়ে মশা তাড়ানো, কেমিক্যালটা খুব বাজে, তোমার খুব বাজে ইফেক্ট ফেলে। আমরাও চালাচ্ছি বাড়িতে অল আউট, কিন্তু অল আউট থেকে ওটা আরো বেশি ক্ষতিকর। আই ডোন্ট নো, আমি রিসার্চ করিনি, বাট এবার ইউটিউবে সব কথা সত্যি হয়ও না, বাট ঠিক আছে, আমি মেনেই চলছি। এবার ধূপকাঠি জ্বালাচ্ছি, তাহলে কোনো এক জায়গায় ধূপকাঠি জ্বালিয়েছি, ধূপকাঠি জ্বলছে স্যার, এখানে ধূপকাঠি জ্বালিয়েছি। আফটার সাম টাইম এই গন্ধটা কি ওখানে চলে যাবে? হ্যাঁ স্যার। ওখানে চলে যাবে? হ্যাঁ স্যার। কি করে গেল? আমি ফু দিলাম যে যা বাবা? না। যেখানে ধূপকাঠি জ্বলছে সেখানকার ঘনত্ব কি বেশি? হ্যাঁ না বলো। ধোঁয়া আছে ভাই, ঘনত্ব বেশি। আচ্ছা, তার পরের অংশটার কি ঘনত্ব কম? হ্যাঁ স্যার। ব্যাপন পদ্ধতি হচ্ছে বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে অপেক্ষাকৃত কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজেই, যেমন তোমরা নিজে নিজে এখানে পড়তে চলে আসছো, হ্যাঁ ভাই যাবো স্যারের কাছে পড়তে, হেভি মজা লাগছে, চল, স্বতঃস্ফূর্তভাবে, তাই না? তাহলে স্বতঃস্ফূর্তভাবে অণুগুলো কি হচ্ছে? এদিক থেকে এদিকে চলে যাচ্ছে, হ্যাঁ না বলো। আই হোপ আমার কোচিং আসতে কাউর ভয় লাগে না যে যাবো না, চলো ভাই রিল্যাক্স থাকো, কোনো ব্যাপার না। পড়া না পারলেও ছেলেপেলে চলে আসে, ঠিক আছে স্যার পড়া পারবে না, দুবারই মার খাবো, কিন্তু ক্লাস মিস করা যাবে না, তোমাদের এটা হয়ে যাবে, দাঁড়াও। তো বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে অপেক্ষাকৃত কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে অণুগুলো স্বতঃস্ফূর্ত চলে যাচ্ছে, তাহলে এখান থেকে আবার পরের অঞ্চলে চলে যাবে, হ্যাঁ না বল। তাহলে এইভাবে ধোঁয়াটার গন্ধ আস্তে 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 চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই পদ্ধতিটাকে আমরা কি বলছি? ব্যাপন। যেমন ধরো আমি একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারের মধ্যে একদিকে নিলাম কার্বন ডাই অক্সাইড, একদিকে নিলাম অক্সিজেন, এই দুটো গ্যাসের ঘনত্ব আলাদা, অবভিয়াসলি আলাদা। এবার আমি যদি এইটাকে সরিয়ে দিই, তাহলে দুটো গ্যাসের মধ্যে কি হবে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে
অণুগুলো হু হু করে ছুটতে শুরু করবে এবং তারা মিলেমিশে যাবে। সেজন্য এই পদ্ধতিটাকে বলছি আমরা কি ব্যাপন। আচ্ছা, ব্যাপন পদ্ধতিটা হচ্ছে মানে গ্যাসের অণুগুলো নিশ্চয়ই চলে যাচ্ছে নিজে নিজে, হ্যাঁ না বলো, নিজে নিজে। তাহলে গ্যাসের অণুগুলো গতিশীল বলেই তো সে যেতে পারছে, হ্যাঁ না বলো। তাহলে আমি যদি ঘুরিয়ে কানটা ধরি, ঘুরিয়ে যদি কোশ্চেন করি যে স্যার গ্যাসের ব্যাপন অ্যাকচুয়ালি গ্যাসের গতিশীলতার প্রমাণ হবে কি হবে না বলো? গতিশীলতার প্রমাণ। গ্যাসগুলো গতিশীল আছে বলেই কি হচ্ছে স্যার ব্যাপন হচ্ছে, গতিশীল না হলে ব্যাপনই হতো না। এখানে ধোঁয়া জ্বালিয়েছি, ও গতিশীল নয়, তাহলে ওখানে চুপচাপ দাঁড়িয়ে যাবে, ও আর যাবে না অন্য জায়গায়, হ্যাঁ না বলো। কিন্তু ও তো ছড়িয়ে যায়, বিরিয়ানির পাশে গেলে পরে বিরিয়ানি গন্ধ নাকে চলে আসে, তাই না? তো বেসিক্যালি আমরা সেই গন্ধগুলো তো পাই ভাই। তাহলে আমরা যেহেতু এই গন্ধগুলো পাচ্ছি, তার মানে এরা সবসময় কি হচ্ছে, গতিশীল। তাহলে ব্যাপন ধর্ম গ্যাসের গতিশীলতার প্রমাণ, ব্যাপন ধর্ম। ক্লিয়ার? আর একটা ধর্ম বলছি আমরা, উষ্ণতা। গ্যাসের উষ্ণতা, তাহলে গ্যাসের কোনো একটা উষ্ণতা, কোনো একটা গ্যাসকে যদি গরম করা হয়, তাহলে তার মধ্যে আমরা এনার্জি দিচ্ছি, শক্তি দিচ্ছি। শক্তি দিলে গ্যাসের উষ্ণতা বাড়বে। এবার গ্যাসের যখন উষ্ণতা বাড়বে, আমরা তার মানে গ্যাসকে শক্তি দিচ্ছি। 9-এ পড়েছো যে কোনো বস্তুকে শক্তি দিলে সেই শক্তি পরিবর্তিত হয়ে যায়। যেমন ধরো আমাকে কেউ যদি পেছন থেকে একটা লাথি মারে, মারবা না, বাট মারে, তাহলে আমি পড়ে যাবো দিকে, মানে আমার গতি শক্তি চলে আসবে, হ্যাঁ না বলো। তাহলে এখান থেকে শক্তিটা গতি শক্তিতে পরিবর্তিত হলো। তেমনি আমরা যখন গ্যাসকে তাপ দেব, সেই তাপটা গ্যাসের গতি শক্তি বাড়িয়ে দিবে। তাহলে গ্যাসের গতি শক্তি যদি বাড়িয়ে দেয়, তাহলে গ্যাসের গতিবেগ কি হবে, অটোমেটিকলি বেড়ে যাবে। গতিবেগ যদি বাড়ে গ্যাসের, তাহলে পরে তারা পাত্রের দলে বেশি পরিমাণে চাপ দিতে পারবে, হ্যাঁ না বলে। এই চাপটা বেশি হয়ে যায় বলে কি হবে, বেলুনটা ফেটে যাবে, হ্যাঁ না বলো। সেই জন্য শীতকালে, গরমকালে অনেক সময় দেখবো আমরা যে টায়ার বা ফুটবল বা এরকম কিছু বেলুন নিজে নিজেই ফেটে যাচ্ছে। কেন ফাটলো? কারণ তার গরম এত হয়েছে, উত্তপ্ত, গ্যাসগুলো বেড়ে গেছে, বেড়ে যাওয়ার ফলে ফেটে যাচ্ছে। তাহলে গ্যাসের উষ্ণতা বাড়ছে মানে গ্যাসের ভেতরের গতিশক্তি কি হচ্ছে স্যার, অ্যাকচুয়ালি বাড়ছে, আর তার বেগ কি হচ্ছে, বাড়ছে। তাহলে আমি যদি ডাইরেক্ট কোশ্চেন থ্রো করি, গ্যাসকে যদি আমি গরম করি বা উষ্ণতা বাড়াই, গ্যাসের কি পরিবর্তন হয় স্যার, বেগ বৃদ্ধি পায়, হ্যাঁ না বলো। বেগ বৃদ্ধি পাই স্যার। ক্লিয়ার হলো? এই স্লাইড কি বোঝাতে পেরেছি সবাইকে? আমি বলবে আমাকে, কারোর ডাউট কোনো জায়গায়, কারোর ডাউট কোনো জায়গায়? এবার পড়বো গ্যাসের চাপ। চাপ কাকে বলে? গ্যাসের চাপ বলতে বোঝায়, যদি নর্মাল চাপ কাকে বলে ক্লাস 9-এ পড়েছো স্যার, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলি আমরা, চাপ বলি স্যার। অবভিয়াসলি স্যার চাপ। তাহলে ভাবো আমি কোনো একটা জায়গায় গ্যাস রেখেছি, আর ধরো এটা একক ক্ষেত্রফল, তাহলে গ্যাসের অণুগুলো এই একক ক্ষেত্রফলে যে পরিমাণ লম্ব বল প্রয়োগ করবে তাকে কি গ্যাসের চাপ বলবো, হ্যাঁ না বলো। তাহলে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে, হ্যাঁ না বলো, একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলা হয় স্যার, গ্যাসের চাপ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে গ্যাসের চাপ বলতে স্যার একক ক্ষেত্রফলে পাত্রের দেওয়ালে গ্যাস যে বল প্রয়োগ করে লম্বভাবে তাকে বলা হয় গ্যাসের চাপ। যেমন ধরো আমি একটা পিং পং বল নিয়ে দেওয়ালে মারছি, তাহলে এটাকে গ্যাসের অণু ভাবো, যাচ্ছে, চাপ দিল, চলে এলো, হ্যাঁ না বলো। তাহলে গ্যাসের অণুগুলো যে চাপ দিচ্ছে, গ্যাসের অণুগুলোকে চাপ দিতে কি আমি বাধ্য করছি যা তুই ওখানে ঠুক, না স্যার। যা ওখানে তুই মার, না স্যার। কিছু, আমি তো বলকে বলছি যা, একে তো বলছি না, হ্যাঁ না বলো। একে বলছি না স্যার। তাহলে গ্যাসের অণুগুলো কি নিজে নিজে দেওয়ালে চাপ দিচ্ছে, হ্যাঁ না বলো। তাহলে এটাও কি বলবো যে স্যার ব্যাপন যেমন গ্যাসের গতিশীলতার প্রমাণ ছিল, চাপও স্যার গ্যাসের গতিশীলতা, হ্যাঁ না বলো। কারণ স্যার গ্যাসের গতি আছে বলেই সেখানে চাপ আছে। এখানকার গ্যাসগুলো যদি বলে না আমরা না দৌড়াবো না, তাহলে এখানে দৌড়ে গেল, এখানে চুপচাপ হয়ে গেল, আর এখানে কি হবে, তাহলে আস্তে আস্তে এই কন্টেনারটা চুপসে যাবে, হ্যাঁ না বলো। কিন্তু কন্টেনার তো ওরকম হয় না, বেলুনে ফুল দিচ্ছি মানে কি বেলুন চারিদিকে দেখবে বড় হয় নাকি, এমন তাই না যে একদিকটা বড় হচ্ছে একদিক বড় হলো না, ওরকম হয় না। তুমি যখন একটা নর্মাল বেলুন, এটা নর্মাল একটা বেলুন, এই নর্মাল বেলুনকে ফুল দিবে তখন এই দিকটা বড় হয়ে গেল দিয়ে এরকম হয় না। ইটস নট লাইক দ্যাট। বেলুন সব সময় একই রকম হয়, চারিদিকে সমানভাবে বাড়বে। সেই জন্য গ্যাসের চাপও কিন্তু গ্যাসের গতিশীলতার প্রমাণ, হ্যাঁ না বলো। তাহলে এতক্ষণে জানলাম গ্যাসের গতিশীলতার কটা প্রমাণ আছে বাবা, দুটা। একটা কি হচ্ছে ব্যাপন, আর একটা হচ্ছে, ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পেরেছি সবাইকে? তাহলে গ্যাসের চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়, চাপ। গ্যাসের চাপের যদি একক দেখতে চাও, তাহলে একক হয় সিজিএস পদ্ধতিতে স্যার,
ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে হয় কত, নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা কি বলি স্যার, পাস্কাল। এবং তোমরা ক্লাস 9-এ পড়েছো স্যার 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে হয় 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা মাথায় রাখবে, হ্যাঁ, এটা মাথায় রাখবে। 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এটা আই হোপ মনে রাখতে পারবো আমরা, এটা মনে রাখবো, অবভিয়াসলি এটা মনে রাখবো। ক্লিয়ার হয়েছে? এখন এখন আমরা এবছর মাধ্যমিক যারা দেবে 2026-এ তাদের টেস্ট পেপার সলভ করছিলাম। টেস্ট পেপার সলভ করতে গিয়ে একটা ইন্টারেস্টিং কোশ্চেন পেলাম, সেই কোশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো, এবিটিএ সলভ করছিলাম, এবিটিএ তে একটা কোশ্চেন পেলাম, যেটা মনে হলো আমি তোমাদেরকে আলোচনা করাটা ভালো। আমি আগে আলোচনা করে দিই, তারপর কোশ্চেনটা বলছি কি ছিল। ধরো এটা কোনো একটা দেওয়াল আছে, দেওয়াল মানে গ্যাসের দেওয়াল, পাত্রের দেওয়াল, দেওয়াল আছে। আর ধরো এখানে কোনো একটা গ্যাসের কণা বা অণু, গ্যাসের অণু আছে। সেই গ্যাসের অণুটার ভর কত স্যার, না তো গ্যাসের অণুটার ভর হচ্ছে স্যার এম, আর ধরো সে বেগ ভি নিয়ে এইদিকে ছুটছে। তাহলে গ্যাসের অণুর ভর স্যার কত হলো এম, আর বেগ কত হলো স্যার ভি। ঠিক আছে, গ্যাসের অণুর ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি। তাহলে বলো তো গ্যাসটির ভরবেগ কত হবে স্যার, ভরবেগ কত হবে স্যার? এইটাকে আমরা প্রাথমিক ভরবেগ বলছি, আশা করি কোনো অন্যায় করব না যদি লিখি। তাহলে প্রাথমিক ভবে লিখলাম, ভবে মানে কি রে, ভরবেগ। প্রাথমিক ভরবেগ কত স্যার, স্যার এমভি। সিম্পল, কত বলবোই না, হ্যাঁ না বলবে। এবার আমি কি বলছি, এটা গিয়ে এখানে ধাক্কা মারছে, চলো ধাক্কা মারলো, এলো এলো। এবার এই জায়গাটায় কি হবে, একটা সংঘর্ষ, হ্যাঁ না বলো। তোমরা ক্লাস 9-এ পড়েছো নিউটনের গতিসূত্র পড়ার সময়, যে স্যার ধাক্কা লাগলে সেটাকে সংঘর্ষ বলি, হ্যাঁ না বলো। তাহলে এই জায়গাটা হচ্ছে একটা সংঘর্ষ স্যার, ভেরি গুড, সংঘর্ষ হোক। সংঘর্ষ হলো, এই সংঘর্ষটা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, স্যার স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যে সংঘর্ষে ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভরবেগটা কি থাকে স্যার, সেম, ভরবেগের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। ভরবেগ পরিবর্তন হয় না স্যার, শক্তি অপরিবর্তিত থাকে, যাকে আমি ভরবেগ নিয়ে আলোচনা করছি। তাহলে এমন একটা সংঘর্ষ যেটা স্থিতিস্থাপক সংঘর্ষ এবং ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে, ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তো যদি ভরবেগের কোনো পরিবর্তন না হয় তাহলে স্যার ও ফিরবেও কিন্তু সেই ভরবেগ নিয়ে, হ্যাঁ না বলো। কত স্যার, এমভি। এটাই কি আমার অন্তিম ভরবেগ, হ্যাঁ না বলো। স্যার অন্তিম ভরবেগ, কিন্তু আমি একটা ভুল করে ফেললাম। কি ভুল স্যার? দেখো, ভরবেগের মধ্যে ভর স্কেলার রাশি, আর বেগ কি রাশি স্যার, ভেক্টর। তাহলে পুরো রাশিটাই কি হয়ে গেল, ভেক্টর রাশি। কারণ তোমরা 9-এ পড়েছো স্কেলার আর ভেক্টর মিলে কি তৈরি হয় স্যার, ভেক্টর রাশি তৈরি হয়। তাহলে এটা কি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি এইদিকে যায় আর এইদিকে যায়, দুটো ডাইরেকশন আলাদা হলে পরে ভেক্টর রাশি দুটো সেম হবে না। তাহলে এইদিকে যাওয়াটাকে যদি তুমি প্লাস এমভি বলো, এদিকে আসাটাকে তোমাকে কি বলতে হবে, এই হলো কোশ্চেন। আমি কি বলতে পারলাম? এই পুরো জিনিসটা কি সিচুয়েশন ক্রিয়েট করাতে পারলাম আমি? এবার কোশ্চেন শোনো। কোশ্চেনটা বলছে যে একটা গ্যাসের অণু পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারলে তার ভরবেগের কত পরিবর্তন হয়। এবার বুঝতে পারলো কোশ্চেনটা, যে গ্যাসের অণু পাত্রের দেওয়ালে ধাক্কা মারলে, এদিকে দিয়ে দাও, সবার সই হয়ে গেছে, এদিকে দিয়ে দাও। পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারলে ভরবেগের কত পরিবর্তন হয়, স্যার ভরবেগের পরিবর্তন কত হবে? তাহলে নিশ্চয় ভর বেগের পরিবর্তন কত হবে স্যার, না তো স্যার এমভি পরিবর্তন, এমভি মাইনাস অফ মাইনাস এমভি, হ্যাঁ না বলতো, মাইনাস অফ মাইনাস এমভি। তবে এটা করলে কত হবে, মাইনাসে মাইনাসে মাইনাস হয় নাকি, প্লাস হয়, ও প্লাস হয়, দিয়ে কত হয়ে গেল 2 এমভি। এইটা হলো উত্তর। দেখলা কত সুন্দর কোশ্চেন। তাহলে তাহলে আমি যখন কিছু পড়াচ্ছি কোনো ব্যাচকে, তার মানে অলরেডি আমার ব্যাক এন্ডে কাজ চলছে যে আমার আগামী বছরকে কি পড়াতে হবে, হ্যাঁ না বলবে। তাহলে আমি কোশ্চেনটা এখানে নাও তোমাকে আলোচনা করতে পারতাম, কিন্তু তোমাকে আলোচনা করে দিলাম। আমি ড্যাম শিওর তোমরা সব ভুলে যাবে, বাট আমি আলোচনা করে দিলাম, কারণ তুমি এটা পরে বলতে পারবে না যে স্যার আলোচনা করেননি, বিকজ আই হ্যাভ দ্য ভিডিও প্রুফ। আগে যেমন পড়াতাম, স্যার আপনি এটা না করাননি, এখন কেউ বলেই না দেখি যে স্যার আপনি করাননি, সব না স্যার আপনি করেছেন, আপনি করেছেন স্যার। কারণ ভয়ে বলে না, যে জানে যে ও ঠিক আছে, স্যার কাছে প্রুফ আছে, কোনদিন দেখিয়ে দিবে যে হ্যাঁ আমি করিয়েছি। এগুলো সব পিডিএফ থাকে, যদি আমি এগুলো পিডিএফ করি না, তোমরা কেউ ভাববেও না যে এগুলো পিডিএফ পাবে, কারণ ক্লাসে এসছো, ক্লাসে বসছো, তোমাকে এগুলো সব টুকতে হবে। যারা অনলাইন দেখছো ভাই, তোমাদেরকেও টুকতে হবে। পিডিএফ নিয়েও পড়াশোনা হয় নাকি ওরকম করে? যেমন আমি ছোটবেলায় কি করতাম বলতো, যখন কলেজে পড়তাম, বিশ্বাস করো কলেজে তো ক্লাস করতাম না, যাও মানে ভালো লাগতো না, পড়াতে পারতো না, তো কি ক্লাস করবো? যদি আমার স্যাররা দেখে, দেখুক প্রফেসর, ভালো লাগতো না, ক্লাসে গিয়ে কি বুঝবো, কিছু বোঝাতে পারলেও তো বুঝবো আমি। তোমাদেরকে আমি ইন্টারেস্টিং ওয়েতে বোঝাচ্ছি,
ভাই এভাবে বোঝা, দেখ না ক্লাসে কি ছেলে পেলে হু হু করে বসবে, অন্য ক্লাস থেকে এসে বসে যাবে, স্যার বোঝান ভালো লাগছে স্যার, হোয়াট এভার, তাদের পার্সোনাল চয়েস। বাট আমি বলছি যে আমি ক্লাস যেতাম না, আমি নোটস নিয়ে নিতাম জেরক্স করে, জেরক্স করে কি করতাম, পেজে পেজে ভরে দিতাম, খাতা ছিল তো, খাতার মধ্যে মধ্যে এই ক্লাসটা আমি যাইনি, তারপর দিন একদিন ক্লাস গেলাম নোটস, মানে আমি খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড ওয়েতে নোটস বানাতাম, 1 মাস চালিয়েছিলাম, তারপর আর পারিনি, হয়নি আর। মানে দেখছি জেরক্স গুলো জেরক্সের জায়গায় থাকলো, আমার মাথায় আর কিছু ঢুকলো না, দিয়ে তখন বুঝলাম না এইভাবে তো হবে না, এইভাবে কোনোদিন হবে না, দিস ইজ নট দ্য ওয়ে শুড বি লাইক, একজন টিচার আমাকে খুব ভালো করে বোঝাবে, আমি বুঝে নেবো, বাস, আমার নোটসের দরকারই নাই। আইনস্টাইন নোটস কি করতো, আইনস্টাইন তো লিখতো, আর সব ক্যালকুলেশন কোথায় চলতো স্যার, এই জায়গাটায়, এখান থেকে ক্যালকুলেশন পেনে বার করতো, দিয়ে চলো লিখবো। তোমার এইটা স্ট্রং হতে হবে, এটা স্ট্রং না হলে পরে খুব মুশকিল। চলো ক্লিয়ার হলো ব্যাপারটা। আমি কি গ্যাসের চাপ বোঝাতে পারলাম বাবা? চাপ কাকে বলে? গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলা হয় স্যার? গ্যাসের চাপ। সিজিএস একক কি হবে স্যার? ডাইন পার সেমি স্কয়ার। এসআই একক কি হবে স্যার? নিউটন পার, 1 নিউটন পার মিটার স্কয়ার মানে কত? ডাইন পার সেমি স্কয়ার, 10 ডাইন পার সেমি স্কয়ার। ক্লিয়ার? এবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এটাও কি ক্লাস 9 এ ছিল? হ্যাঁ স্যার। আমরা বলেছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে, তাই না, সমুদ্র পৃষ্ঠে 76 সেমি পারদের চাপকে কি বলা হয়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে স্যার 76 সেমি পারদের চাপ। আচ্ছা, এই চাপের মান যদি আমি বার করতে চাইতাম, তাহলে ক্লাস 9 যদি একটু পড়ে থাকতে, তাহলে চাপের ফর্মুলাটা আমরা নিশ্চয় H সমান P সমান HDG লিখতাম। হ্যাঁ না বলবে? P সমান HDG স্যার। তাহলে এখানেও মান বার করতে গেলে আমাকে ফর্মুলা কি লিখতে হবে স্যার? HDG। এবার বল তো H মানে কত? H মানে হচ্ছে 76। হ্যাঁ না বল? H মানে কত? 76। আর D মানে কত? 13.6। হ্যাঁ না বল? D মানে কত? 13.6। আর G মানে কত? 9. হ্যাঁ, এই তো গন্ডগোল। 980। স্যার 9.8 কেন নিলেন না? কি সব সেন্টিমিটার সিজিএস। সিজিএস হলে জিটাও কোন একক নেব? সিজিএস। জি এর মান সিজিএস এককে কত হয় স্যার? 900। এই গুণটা করা যদি সাহস থাকে বাড়িতে করবা। 1.013 × 10⁶ ডাইন পার সেমি স্কয়ার, এইটাই হয় তার মান। অর্থাৎ এইটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। আমি আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। আমাকে প্লিজ বলিও না যে স্যার এখান থেকে এইটুকু কেন হলো, রেফার টু ইওর ম্যাথমেটিক্স টিচার। অঙ্কের স্যারকে জিজ্ঞেস করবা কেন হলো। যাও, আরে ভাই গুণ করবা প্লিজ, কোনো স্যারকে আমি ছোটখাটো কিছু করছি না, গুণ করে নিও বাড়িতে, কারণ এই কাজটা তো অঙ্কের স্যারের, আমার নয়। আমার ফিজিক্স এই দূর বন্ধু ভাই, এই করো, এবার গুণ করো না। তুমি আমাকে যদি বলতে পারো না ভাই স্যার এক্স এর স্যার এক্স কিউব কেন হলো স্যার 1x⁻⁻1, এটা তুমি আমাকে বলতে পারো না। আমি এইটা কি করে এলো এটা বলতে পারি। চলো, ফিজিক্স মানে সলিউশন, তোমাকে সলিউশন করতে হবে। যেমন বলছে দেখো ভাই ফিজিক্স, হাঁটছি ফিজিক্স, চলছি ফিজিক্স, শ্বাস নিচ্ছি, আবে সবই তো ফিজিক্স। ফিজিক্স ছাড়া তো কিছুই নাই, পৃথিবী ঘুরছে সেটাও তো ফিজিক্স। তোকে সেটা এক্সপ্লেন করতে হবে। ফিজিক্স সব জায়গায় আছে, বাট সব ফিজিক্স নয়, এক্সপ্লেনেশনটা ফিজিক্স। হ্যাঁ না বলো? এক্সপ্লেনেশন, যার এক্সপ্লেনেশন নাই সেখানে ফিজিক্স নাই, তারই ফিজিক্স নাই। যেমন কিছু সায়েন্টিস্ট গড মানে না, কেন কেন গড মানে না? তার এক্সপ্লেনেশন কোথায়? এক্সপ্লেনেশন দাও, ফিজিক্স মেনে নেবে। হ্যাঁ না বলো? আমি কোনো গডকে ছোট বড় করছি না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরো হঠাৎ করে তুমি একটা কিছু ফেনোমেনা দেখলে, তুমি তার ব্যাখ্যা দিতে পারছো না, তোমার মনে হবে অলৌকিক স্যার, বলবে তো স্যার অলৌকিক, স্যার অলৌকিক, এটা অলৌকিক একটা কিছু স্যার, কিছু আমাদের মধ্যে না অলৌকিক, ফিজিক্স মানবে না অলৌকিক। কেন? এক্সপ্লেনেশন দাও, চলো তখনই ফিজিক্স হয়ে গেল। হ্যাঁ না বল? তখনই ফিজিক্স হয়ে গেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সো ফিজিক্স মানে তুমি বুঝো ব্যাপারটা কি। ফিজিক্স মানে এই নয় সব ফিজিক্স স্যার, ওই তো বোতল দাঁড়িয়ে আছে ফিজিক্স স্যার। আরে হ্যাঁ রে, দাঁড়িয়ে আছে কেন সেটা ফিজিক্স, দাঁড়িয়ে আছে কেন সেটা ফিজিক্স, দাঁড়িয়ে তো থাকবেই বেটা বোতল। বুঝতে পারলাম ব্যাপারটা? তো রিলস দেখে মাথা খারাপ করিও না। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? এবার তাকাও এদিকে। আমি যদি অঙ্কে স্যার হতাম তাহলে কি এটা লিখতে পারতাম? যদিও অঙ্কে খুব কাঁচা আমি, নিশ্চয় বুঝে গেছো এতদিনে। এইটা লিখতে পারতাম, দেখো তো একবার। স্যার 6 মানে 10 × 10⁵ আমি লিখতে পারতাম। কেন লিখলাম স্যার? পাগল হয়ে গেছেন? 10⁵ ডাইন পার সেমি স্কয়ার মানে কিছু একটা লিখেছিলাম আমি মনে হচ্ছে। দেখো 10 ডাইন পার সেমি স্কয়ার, সরি আমি একটু কারেকশন করে দিই, বুঝতে পারলাম। এই এটাও লেখা যাবে, একই ব্যাপার। 10 ডাইন পার সেমি স্কয়ার মানে কি স্যার? নিউটন পার মিটার স্কয়ার। তো দেখুন তো স্যার 10 ডাইন পার সেমি স্কয়ার মানে কি হবে স্যার? 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। দেখলে তো ভুল করে দিলাম কেমন? আমি তাহলে অঙ্কে কাঁচা রিয়েলি।
তাহলে এটাই কি মান, হ্যাঁ না না বলবে। ক্লিয়ার হলো? তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান এটা কোন পদ্ধতিতে স্যার? সিজিএস, হ্যাঁ না না বলো। এটা কোন পদ্ধতিতে স্যার? এবার এই যে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার দেখছো, 10⁵ নিউটন পার মিটার স্কয়ার দেখছো, এটাকে বিশেষ একটা নাম দেওয়া হয়েছে, তাকে বলা হয় বার। অনেকে মনে হাসি ফুটে যাবে স্যার, এই তো স্যার এটাকে বার বলা হয়, ঠিক আছে? তাহলে এই এককটাকে একটা নতুন একক দেওয়া হলো, কোনো জায়গা নয়, হ্যাঁ একক দেওয়া হলো, সেটার নাম বার একক, ঠিক আছে? হাসো হাসো রাজদীপ হাসো। তাহলে এর মান কত হবে স্যার? 1.013 বার, হ্যাঁ না না বলতো। কেন? 10⁵ নিউটন পার মিটার স্কয়ার মানে কি স্যার? একবার। তাহলে 1.013 বার হবে, হ্যাঁ না না বল। অঙ্কে যদি ন্যূনতম জ্ঞান থাকে তাহলে লিখতে পারবি। এবার বল 1 মিটার সমান কত মিলিমিটার হয় স্যার? 1000। মিটার থেকে মিলিমিটার গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1000। তাহলে বার থেকে মিলিবার গেলে কত দিয়ে গুণ করতে হবে স্যার? 1000। তাহলে আমি যদি এটাকে মিলিবার লিখে দিই কোনো রকম ভাবে, তাহলে বলতো এখানে 1000 গুণ করলে এটা কি 1013 হবে, হ্যাঁ না না বলতো। তাহলে এটাই কি তোরা ভূগোলে পড়েছিলিস? সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 1013 মিলিবার। এই দে এটাই, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত হয় স্যার? 1013 মিলিবার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত হয়ে যাবে? 1013। কে বুঝলি না বল এবার? না বুঝে দেখা, বুঝুনি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? 1013 মিলিবার। এত দূর কি সবার ক্লিয়ার করতে পেরেছি? এবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 76 সেমি পারদের চাপ, এটাকে বিশেষ করে একটা নাম দেওয়া হয়েছে, তাকে বলা হয় এটিএম, যেটাকে বলা হয় অ্যাটমসফেরিক প্রেসার। কি বলা হয়? অ্যাটমসফেরিক প্রেসার। মানে 1 এটিএম মানেই 76 সেমি পারদের চাপ, হ্যাঁ না বলো। তাহলে আমি লিখে দিতে পারি স্যার, 1 এটিএম মানেই কিন্তু আপনি জানেন তো 76 সেমি পারদের চাপ, হ্যাঁ না বলো। আচ্ছা তুমি বলো তো 76 সেমি পারদের চাপ মানে কি এটা, হ্যাঁ না বলো তো। স্যার 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কয়ার, কে বুঝলে না বলো তো। আচ্ছা এটা মানেই কি স্যার 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, হ্যাঁ না বলতো। হবে না হবে না স্যার? পাস্কাল করতে গেল, একটু আগে কি বুঝলাম? নিউটন পার মিটার স্কয়ার মানে কি স্যার? পাস্কাল। এখনই বুঝলাম বলো, মনে হচ্ছে আমি লিখিনি? এই দেখো এই। আর এটা মানেই কি স্যার? 1.013 বার, হ্যাঁ না বল। আর এটা মানেই কি স্যার? 1013 মিলিবার। হবে না হবে না বল? এই জায়গায় কি আমি এটাই বুঝালাম, হ্যাঁ না বল? কার বুঝতে অসুবিধা বল? কার বুঝতে অসুবিধা বল? খালি বলে দিস না যা বুঝালেন আবার বুঝান। আমি স্টেপ স্টেপ জিজ্ঞেস করছি, কিন্তু প্রত্যেক স্টেপে আমাকে বলো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার এবার আমরা দেখব কি, লজিক্যালি আমরা দেখব হচ্ছে যে কোনো ক্ষেত্রে এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান এটিএম ছাড়াও আর একটা একক আমরা ইউজ করি, ওটা ইউজটা আলোচনা করি, সেটাকে বলা হয় টর একক। টর, টর কাকে বলে মাথায় রাখবো। 1 মিলিমিটার পারদের চাপকে 1 টর বলে। তাহলে 1 মিলিমিটার পারদের চাপকে আমরা 1 টর বলবো। সো 1 টর ইজ ডিফাইন্ড অ্যাজ 1 মিলিমিটার অফ মার্কারি প্রেসার। 1 মিলিমিটার পারদের চাপকে, তাহলে আমরা 1 মিলিমিটার পারদের চাপকে 1 টর বলছি নাকি রে? বলতো 1 এটিএম মানে কি 76 সেমি পারদের চাপ, হ্যাঁ না বলতো। হ্যাঁ স্যার 76 সেমি ইঞ্চি। আচ্ছা এটা মানে সেন্টিমিটারকে যদি মিলিমিটারে করতাম তাহলে কি আমি 760 লিখতাম, হ্যাঁ না বল। এটা মানে কি আমি এটা লিখতাম স্যার 760 গুণিত 1 মিলিমিটার ইঞ্চি, হবে না বলতো। হ্যাঁ স্যার হবে হবে সব হবে। আর 1 মিলিমিটার ইঞ্চি মানে কি স্যার? 1 টর। তাহলে আমি কি এখানে একটা বড় বড় করে কথা লিখতে পারবো? 1 এটিএম মানে কত টর স্যার? 760 টর। বল হবে না হবে না? 1 এটিএম মানে কত টর হয়ে গেল স্যার? 760 টর। কার বুঝতে অসুবিধা বল? কার বুঝতে অসুবিধা বল? কার বুঝতে অসুবিধা বল? ক্লিয়ার? আমাদের ধর্মে আছে না, মুসলিম তো 3 বার কুবুল বলতে হয়, কুবুল কুবুল কুবুল, তবে বিয়ে হবে না হবে না। তো আমি 3 বার জিজ্ঞেস করি, বল হয়েছে? বুঝেছিস বুঝেছিস বুঝেছিস? এবার বুঝেছিস তো বুঝিসনি, আমি বুঝে যাই তুই বুঝিসনি। যাক বুঝেছিস। বাবু হাসছো, বুঝেছো? কমেডি চলছে না, হাসছো, বুঝেছো তো? আমি নাকে বল নিয়ে বসে না এখানে। চলো কই না, ইজ ইট ওকে? সবাই বুঝতে পারছো তো? আমি কি খুব ফাস্ট পড়িয়ে দিচ্ছি? ঠিক আছে তো সব মোটামুটি? কুল কুল। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে চলো একটা দেখি, আলোচনা করি। আমি তোমাকে বললাম
যে 38 সেন্টিমিটার পারদের চাপ, এটা মানে কত এটিএম, কি করে বার করবি? চল এটা করে দেখি আগে। 38 সেন্টিমিটার এইচজি মানে কত এটিএম, এটা হচ্ছে প্রশ্ন। চলো ঐকিক নিয়ম যদি অঙ্ক স্যার শিখিয়ে থাকেন তোমাকে তাহলে সেটাই হেল্প নাও। কি না তো স্যার আমি জানি 76 সেন্টিমিটার পারদের চাপ মানেই কিন্তু 1 এটিএম। হ্যাঁ না বলবে? হ্যাঁ না বলবে? 76 সেমি পারদের চাপ মানে কত স্যার? 1। তাহলে বলো তো পট করে বাবা যে 38 সেমি এইচজির চাপ কত হবে? চলো কে হাফ, কি সুন্দর হয়ে গেল। তো যদি ঐকিক নিয়ম করতাম তাহলে ডাইরেক্ট না করে কি লিখতাম? 1 সেমি পারদের চাপ দিয়ে 38 সেমি পারদের চাপ। যারা এখনো ঐকিক নিয়ম জানো না তারা দেখো, 1 সেমি পারদের চাপ সমান 1/76 এটিএম, আর 38 সেমি পারদের চাপ মানে কত হবে স্যার? 38/76। একটা ছেলে খুব ভালো ক্যালকুলেশন করে দিয়েছে, তার বুদ্ধি খুব ভালো, হাফ এটিএম। হ্যাঁ না বলো? বলো বুঝতে পারলা? তাহলে একটা কথা মাথায় রাখবো, এখানে দেখো সেন্টিমিটার পারদ থেকে যদি এটিএম এ যেতে হয় কত দিয়ে ভাগ করতে হবে? 76। হ্যাঁ না বলো? তার মানে একটা কথা মাথায় রাখবা, সেন্টিমিটার পারদ থেকে যদি তোমাকে এটিএম এ যেতে হয় কি করবা ভাই? 76 দিয়ে ভাগ। মাথায় থাকবে না থাকবে না বল? মাথায় থাকবে? তাহলে বল তো চট করে, ওই তুই বল। 19 সেমি পারদের চাপ, 19 সেমি, এটা কত এটিএম হয় বল? পারবা? 19 সেমি, হ্যাঁ দাঁড়াও বাবা, তোমার বুদ্ধি অনেক জানি, একটু দাঁড়াও। পারবা? 19/76, ভেরি গুড। এইটাই চাইছি, 19/76 মানে সেন্টিমিটার পারদ থেকে যদি আমাকে অ্যাটমসফিয়ারে যেতে হয় কি দিয়ে ভাগ করতে হবে? 76। বাস গল্প শেষ স্যার। ও যেটা বলছে ওটা কারেকশন করে দিয়েছে। তাহলে এটা কত হবে স্যার? 19/76। আর কাটাকুটি করলে কত হবে স্যার? 1/4। বল কে বুঝিসনি বল? কে বুঝিসনি বল, না বুঝে দেখা। তাহলে 19 সেমি পারদের চাপ মানে কত হবে স্যার? 19/76 দিয়ে ভাগ করবো। হ্যাঁ না বল? এবার তুই বল, সেন্টিমিটার পারদকে যদি এটিএম এ যেতে হয় কত দিয়ে ভাগ করছিস? 76। তাহলে পট করে বুদ্ধি লাগিয়ে বলতো, মিলিমিটার পারদকে এটিএম এ নিয়ে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? হ্যাঁ না বল? সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে স্যার 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে 76 ভাগ করলে এখানে কত দিয়ে ভাগ করবো? 760 দিয়ে। কে বুঝিসনি বল? এই দুটো কিন্তু আমার অঙ্কে প্রচুর কাজে লাগবে। হ্যাঁ সব শিখিয়ে দিচ্ছি আমি, কিন্তু স্টার্ট দিয়ে দিচ্ছি, অঙ্কে কাজে লাগবে। তখন বলিও না ফের যে করাইনি। ক্লিয়ার? যেমন হা হা করে এই বছর ব্যাচের ছেলে বলছে স্যার এটা আপনি কবে করালেন? ঠিক আছে, আবার জানি তোমরাও বলবা স্যার কবে করালেন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার হয়েছে সবার? ইজ ইট ওকে স্যার? ওকে, শর্ট আউট। চলো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি হচ্ছে? ম্যানোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ম্যানোমিটার। ক্লিয়ার? বেসিক্যালি দেখো, একটা ম্যানোমিটার ইউ নলের মতো হয়। ম্যানোমিটার ইউ নলের মতো হয়। আমি এইভাবে না বুঝি, আমি তোমাকে নর্মালি বোঝাচ্ছি যাতে তুমি বুঝতে পারো ব্যাপারটা, বুঝতে পারো ব্যাপারটা। তুমি ভাবো, জাস্ট ইমাজিন করো যে এরকম একটা ইউ নল আছে, ইউ নল। আমি যদি এখানে পারদ ভরে দিই, জাস্ট ইমাজিন করো একটা পারদ ভরে দিয়েছি, তাহলে পারদ যখন ভরবো, পিঙ্ক কালার নিয়ে পারদ যখন ভরবো তখন পারদের দুটোর হাইট কি সেম থাকবে? হ্যাঁ না বলো? কেন? জলের সমুচ্চশীলতা নাকি রে স্যার, দুটো পারদের লেভেল কিন্তু সেম থাকবে। হ্যাঁ না বলো? এমন নয় এদিকটা নিজে নিজে উঁচু হয়ে গেছে, এদিকটা ডাউন হয়ে গেছে, এরকম হয় না, সমান থাকবে। হ্যাঁ না বলো? এবার আমি কি করছি ভাবো, আমি সেম জিনিস নিচ্ছি, একটা ইউ নল নিলাম, কিন্তু আমি কি করলাম, এর সাথে একটা কানেক্ট করে এখানে একটা বক্স দিয়ে দিলাম। হতেই পারে স্যার দিলেন না, আপনার ব্যাপার। এবার প্রথমে পারদ ভরেছি, প্রথমে পারদটা ভরেছিলাম সেটা ধরো এই লেভেল পর্যন্ত ছিল, এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত ছিল, এই লেভেল পর্যন্ত ছিল। দিয়ে আমি কি করলাম, এখানে এবার এখানে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে গ্যাস ভরতে শুরু করলাম। আচ্ছা এই যে গ্যাসটা ভরছি, বলো তো, বলো গ্যাসটা ভরলে গ্যাস কি এখানে জমছে? হ্যাঁ স্যার। এই গ্যাসটা কি এখানে চাপ দেবে? হ্যাঁ না বলো? তাহলে এখানে যদি আস্তে আস্তে চাপ দেয়, আমি তোমাকে সহজ করে বোঝাচ্ছি, চাপ দেয় তাহলে এটা কি আস্তে আস্তে উঠবে? হ্যাঁ স্যার উঠবে, অবভিয়াসলি উঠবে। ধরে নিলাম কালি চেঞ্জ করে যে এটা এতটুকু নামলো, তাহলে এটা কি এতটুকু উঠবে? হ্যাঁ না বলো? তাহলে এইটা আমি যদি এখন ব্যালেন্স করতে চাই তাহলে আমি কি বলবো যে এখানে বায়ুর চাপও আছে? হ্যাঁ না বলো? এখানে কার চাপ আছে স্যার? তাহলে বায়ুর চাপ প্লাস এইটুকু পারদের চাপ, পারদ তো নাকি, এইটুকু পারদের চাপ সমান কি গ্যাসের চাপ? হ্যাঁ না বলো? কারণ দেখো ব্যালেন্স করছে। তাহলে বায়ুর চাপ তো একটু আগে শিখে গেলা তুমি, কত হয় জানো ভাই, জেনে নিয়েছি স্যার। আর পারদের চাপ কি করে বার করবো স্যার? ফর্মুলা তো পি সমান এইচ ডিজি, এইটুকু বার করে নিতে পারবো স্যার।
তাহলে এই পুরোটাই গ্যাসের চাপ। চলো স্যার বেরিয়ে গেল গ্যাসের চাপ। হ্যাঁ না বল, ক্লিয়ার হলো ব্যাপারটা? এটাকে বলা হয় ওপেন টিউব ম্যানোমিটার। ওপেন, মুক্ত নল, মুক্ত আছে, অনেক সময় ক্লোজ থাকে, বন্ধ থাকে। আর বোঝাচ্ছি না, কার্যনীতি পরীক্ষা আসবে না যে ম্যানোমিটার কিভাবে কাজ করে দেখাও। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তো এটা হবে গ্যাসের চাপ, তাই বায়ু হবে না। হ্যাঁ, এটা হবে গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি হবে? ম্যানোমিটার। তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ব্যারোমিটার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? তাহলে গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। সবার ক্লিয়ার হয়েছে? কেউ বুঝুনি এরকম আছে, অবুঝ নাদান আছো কেউ? বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার হয়েছে? ওকে, এত ক্লিয়ার সবার? এবার প্রমাণ চাপ ও উষ্ণতা। এই পিঙ্ক কেন এত সবসময় হোয়াইট? প্রমাণ চাপ কাকে বলে? প্রমাণ চাপ মানে প্রমাণ চাপের মান তো এখনই বাড়ি করলাম। স্যার প্রমাণ চাপ মানে 76 সেমি পারদের চাপ। হ্যাঁ না বল? তাই কোনো জায়গায় যদি প্রমাণ চাপ দেয় সেটা 76 সেমি পারদের চাপ, আর প্রমাণ উষ্ণতা যদি কোনো দেয় সেটা কথা হবে বলতো 0 ডিগ্রি সি। এটা ক্লাস 9-এ পড়েছিস তোরা? আমি পড়িয়েছি, নোটসে ছিল, আমার মূল অধ্যায়, মনে করে দেখ। এবার প্রমাণ চাপ ও উষ্ণতাটাকে ইংলিশে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আমি টেম্প লিখলাম, টেম্পাল রান নয়, টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, তাই না? এবং এটাকে ছোট করে কি লেখা হয় বলতো? এসটিপি। তাই তোমাকে কোনো জায়গায় এসটিপি দিয়েছে মানে এই দুটো দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলো? তোমাকে কোনো জায়গায় এসটিপি দিয়ে দিয়েছে মানে এটা দিয়ে দিয়েছে। ও ডাইরেক্ট বলতে পারতো, বদমাস বলবে না, এসটিপি বলবে, তাই না? অঙ্কের স্যার বদমাস তো, দেবে না, বলবে না যে না এসটিপি দেবো না, এইটা দেবো। আরে ফিজিক্সের অঙ্কে, হ্যাঁ তো অঙ্কের স্যার ধর না, আমি কি অঙ্ক জানি না নাকি? স্লিপ অফ টাং, ফিজিক্সের স্যারই ধর। চলো, আমার অঙ্কের স্যারের প্রতি পার্সোনাল একটা রাগ আছে। হ্যাঁ, মানে আমি 11-12 যখন অঙ্ক পড়ি আমাকে ভালো করে পড়ায়নি, আমার রাগ আছে একটা, আমাকে শেখাতে পারিনি ভালো করে। অনেস্টলি আমি অঙ্ক মুখস্থ করতাম। তো স্যার তুমি ফিজিক্সের টিচার হলেন না? এই যে 11-12 পর বুঝলাম গিয়ে আচ্ছা এইভাবে অঙ্ক করতে হয়। তখন মাথায় মানে জ্ঞান চক্ষু খুললো, তাই না? মাথার উপর লাইট জ্বললো, আরে বাবা তুই এগুলো জানতিস না আগে। কোনো স্যারকে খারাপ বলা উচিত নয়। যে স্যার অঙ্ক মুখস্থ করায় হি ইজ এ ক্রিমিনাল। যে স্যার ফিজিক্স ভালো করে বোঝাতে পারে না, হি ইজ এ ক্রিমিনাল। ক্রিমিনাল ছাড়া কিছু হতেই পারে না। যে ফিজিক্স, আরে বাপরে ফিজিক্সটা দেখো খুব কঠিন, কঠিন তো আপনি বোঝান না, তার জন্য তো টাকা দিচ্ছে আপনাকে। অবভিয়াসলি আমাকে বলো, আমার কাছ থেকে তুমি যদি না পড়ে বেরিয়ে যাও না, বাইরে গিয়ে এই কথাটা বলতে পারবে না স্যারের কোনো দোষ ছিল। তুমি বলতে পারো, তুমি বলো আমারই দোষ, আমি নিতে পারিনি, এইটা বলে তোমাকে বেরোতে হবে। আমার কোনো ম্যানেজমেন্ট তুমি খারাপ বলতে পারো না, কোনো জিনিস খারাপ এই ওই না, নাথিং, দের ইজ জিরো। যে ফিজিক্স বোঝাতে পারে না, না আমি যদি কোনো ফিজিক্স না বোঝাতে পারি, ইউ ক্যান ওপেনলি সে ইলাই স্যার ইজ এ ক্রিমিনাল। অবভিয়াসলি আমি যদি কোনদিন অঙ্ক না বোঝাতে পারি, টেল মি, আমি ক্রিমিনাল, আমি রাজি আছি, ক্রিমিনাল। তাই ওপেনলি বলছি, দোষ তোমার, আমার নয়। চলো, আলটিমেটলি দোষ তো তোমারই হবে। ঠিক আছে, দিদি অনেক কিছু মিস করে গেল আজকে। চলো, একদম ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি? ক্লিয়ার? চলো, তাহলে প্রমাণ চাপ উষ্ণতা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। এবং কত হবে বাটা? 76 সেমি পারদের চাপ। একটু আগে দেখবা প্রফেসর নিয়ে কথা বলছিলাম, আমাকে বুঝাতে পারেনি। এবার বলে স্যার আপনার দোষ, বললেন না কেন কেউ যে স্যার আপনার দোষ, আপনি বুঝতে পারেনি, প্রফেসর ঠিকই ছিল, তাই না? চলো, এবার গ্যাস সম্পর্কিত সূত্র। আমি সব স্যারকে খুব রেসপেক্ট করি, আমি জাস্ট এগুলো জোকস পার্টে বলি। চলো, জাস্ট জোকস হিসেবে নাও, ক্লাস নালে এন্টারটেইনিং হবে কোথায়। আমি কোনো স্যারকেই ডিফেম করি না, জাস্ট আমার জাস্ট চিন্তা ভাবনা। যাও, ঠিক আছে। গ্যাসের চাপ, আয়তন, গ্যাস, আচ্ছা এগুলো সম্বন্ধে কি আমি বোঝালাম একটু আগে? গ্যাসের চাপ কি এক্ষুনি বোঝালাম। আচ্ছা গ্যাসের আয়তন কি বোঝালাম, গ্যাসের ভর কি জিনিস বোঝালাম, উষ্ণতা বোঝালাম, সব বোঝালাম। এবার এগুলো নিয়ে না গ্যাসের সূত্র আছে, এগুলো নিয়ে গ্যাসের সূত্র আছে। এবং এবার আস্তে আস্তে তুমি ঢুকছো ভেতরে। এখনো চ্যাপ্টার শুরু করছিলাম না, আমরা চ্যাপ্টারকে বিল্ড করছিলাম, এবার চ্যাপ্টারে ঢুকছি। ও দেখো চোখ বড় বড় করছে, কি ছিল এতক্ষণ ধরে, তাহলে ট্রেলার। চলো এদিকে আসি, দেখো গ্যাস সম্পর্কিত সূত্র। গ্যাসের চাপ আর আয়তন এই দুটোকে নিয়ে যদি সূত্র বানায়, তাহলে এই দুটোকে বলবো চলরাশি। কি বলবো? চলরাশি কাদেরকে বলে? যাদেরকে স্যার পরিবর্তন করা যায়, মানে চাপ বাড়াবো আয়তন বাড়াবো, চাপ কমাবো আয়তন কমাবো, এদেরকে, এটা চলরাশি। তাহলে যখন এই দুটোকে নিয়ে আলোচনা করবো, এরা চলরাশি, এই দুটো কি হবে? ধ্রুবক রাশি। এই দুটোকে নিয়ে আলোচনা করলে এই দুটো কি হবে? চলরাশি। এই দুটো কি হবে?
গ্যাসের চাপের সাথে আয়তনের একটা সম্পর্ক আছে, যেটা বিজ্ঞানী রবার্ট বয়েল দিয়েছিলেন। এটাকে বলা হয় বয়েলের সূত্র। এটাকে বলা হয় বয়েলের সূত্র। তাহলে বলো তো ফট করে বাবা কর্ণশ্রী, বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি কি? দেখো চিল্লে মরে গেলাম, শুনলা না? এবার বাইরে গিয়ে বলবে স্যার পড়াতে পারতো না। যাক তাকাও, এই দুটো চলরাশি, এই দুটো কি হবে? ধ্রুবক রাশি। তাহলে বয়েলের সূত্রের চলরাশি কি স্যার? গ্যাসের চাপ আর গ্যাসের। আর ধ্রুবক রাশি কি হবে? গ্যাসের উষ্ণতা আর গ্যাসের। মনে থাকবে, মনে থাকবে? ক্লিয়ার? রাকিব বলতো, গ্যাসের চাপের সাথে গ্যাসের উষ্ণতার একটা সূত্র আছে, এটাকে বলে চাপের সূত্র। কি বললাম? চাপের সূত্র। বল চাপের সূত্রের ধ্রুবক রাশি কি কি? আয়তন আর ভর। তাহলে আয়তন ভর হয়ে গেল, কত সুন্দর। তেমনি গ্যাসের আয়তনের সাথে গ্যাসের উষ্ণতার একটা সম্পর্ক আছে, এটাকে বলা হয় চার্লসের সূত্র। কি বলা হয়? চার্লসের সূত্র। চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি কি হবে বলো তো বাবা ফার্স্ট বেঞ্চ? গ্যাসের চাপ আর ভর, তাই না? গ্যাসের চাপ আর ভর, ঠিক বলছি তো? গ্যাসের চাপ আর ভর, এটা চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রের চলরাশি কি কি হবে স্যার? আয়তন আর গ্যাসের আয়তনের সাথে গ্যাসের ভরের একটা সূত্র আছে, এটাকে বলা হয় কি বলতো? অ্যাভোগাড্রো সূত্র। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সূত্র। তাহলে অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক রাশি লাস্ট বেঞ্চ বলো তো চশমা কি আছে? গ্যাসের চাপ উষ্ণতা। সেই জন্য তোমরা 9-এ যখন অ্যাভোগাড্রো সূত্র পড়তে একই চাপ উষ্ণতা ছিল, মনে করো ধ্রুবক, একই চাপ উষ্ণতায়। তাহলে এই সমস্ত সূত্র আমাকে পড়তে হবে, আরো দু একটা সূত্র আছে সেগুলোও পড়তে হবে। এই নিয়ে আমার চ্যাপ্টার, আজকে আমি 50% চ্যাপ্টার কভার করবো। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? এই ছক মুখস্থ রাখবা, পুরো শেষ, রেডি হয়ে যাবে, পুরো পুরো রেডি। ক্লিয়ার? মনে থাকবে ছকটা? ছক মনে থাকবে সবার? তাড়াতাড়ি তাড়াতাড়ি স্পিড আপ। যে লিখছো স্পিড আপে লেখো, না লিখবা কোনো ব্যাপার না, লিখিও না, তোমার ব্যাপার। পরীক্ষা লিখে এলেই হবে। এবার কোথা থেকে লিখবা তুমি জানো। কি কমলিয়া বুঝলা? উটিয়া, ক্যামেলিয়া না, দেখ ক্যামেল ইয়া, ক্যামেল মানে তো উট, উট প্লাস ইয়া, তাহলে উটিয়া। তো জানতিস এই নামটা? উটিয়া, এটা ভালো স্যার। হ্যাঁ ঠিক আছে, এদিকটা বুঝতে পেরেছি সবাইকে? চলো, বয়েলের সূত্র আস্তে প্লিজ কনসেন্ট্রেট করো। বয়েলের সূত্র কি? এই তাহলে বয়েলের সূত্র ধ্রুবক রাশি কি ছিল মৈনাক? বলো। গ্যাসের আয়তন। দেখছো দেখছো, তাহলে মৈনাক কিচ্ছু শোনেনি। গ্যাসের উষ্ণতা আর কি ছিল? গ্যাসের, তাই না? তাহলে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি হবে স্যার? ধ্রুবক রাশি কি হবে স্যার? গ্যাসের ভর ও উষ্ণতা। বলো চলরাশি কি হবে স্যার? আয়তন আর চাপ, এই দুটো। বয়েলের সূত্রটা কি ছিল দেখো, আমি লিখছি না, প্রত্যেকের নোটসে আছে, তোমার রেডি নোটস দেওয়া আছে, বোঝাচ্ছি। বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে। উদাহরণ দিচ্ছি দেখো। তাহলে ধরো আমার কাছে এরকম একটা কন্টেনার আছে এবং কন্টেনারের মধ্যে একটা পিস্টন আছে, পিস্টনটাকে আমি ঠেলতে পারবো এদিকে মন করলে। ক্লিয়ার? আচ্ছা বলো, এখানে গ্যাসের একটা আয়তন আছে, হ্যাঁ না বলো। এবার আমি এখানে ধরে রেখেছি এরকম ভাবে পিস্টনটাকে নিয়ে, এবার ধরে রেখেছি। এবার আমি কিছু পিস্টনটাকে ঠেলছি, বলো তো ঠেলা যাবে কি যাবে না? হ্যাঁ স্যার যাবে। তাহলে গ্যাসটা সংকুচিত হবে, হ্যাঁ না বলো। একটু আগে পুরি দিচ্ছি ভাই, বলিও না, পড়াইনি, ঠিক আছে? এইভাবে ঠেলছি। তাহলে বলো তো আমি প্রেসার বাড়াচ্ছি না কমাচ্ছি? প্রেসার বাড়াচ্ছি। প্রেসার বাড়ালে এটা যদি এদিকে চলে আসে তাহলে আয়তন কমছে না বাড়ছে স্যার? কমছে। এটা তো বয়েল বলছে যে চাপ বাড়ালে আয়তন কি হবে স্যার? আর চাপ কমালে আয়তন, সম্পর্কটা কি সম্পর্ক? ক্লিয়ার হলো? তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যেমন ধরো লেখচিত্র দেখো, এটা কি চাপ ভার্সেস আয়তন লেখচিত্র? হ্যাঁ না বলো। জানো তো এক্স ওয়াই লেখচিত্র যেমন হয়, এটাকে বলা হয় পি ভার্সেস ভি লেখচিত্র।
আমি দুটো বিন্দুর কথা বলছি, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, হ্যাঁ না বলো। লেখচিত্র কি 9-এ কিছু করেছো? অঙ্কের স্যার করিয়েছিলেন? না করালে ফিজিক্সের স্যার করিয়েছেন, আমি করিয়েছিলাম, হ্যাঁ না বলবে। মনে পড়ে স্মরণ সময় লেখচিত্র পড়িয়েছিলাম, ইকোনমি রেকর্ডেড খুলে দেখিয়ে দিব, পড়িয়েছিলাম। চলো, তাহলে এরকম লেখচিত্র হয়। এই লেখচিত্রের এই বিন্দুটার নাম দিলাম P1 আর V1, বলো তো x1 y1 দিতে পারতে, মনে পড়ে? আর এটার নাম দিলাম স্যার P2 কত V2। আচ্ছা বলো তো এই বিন্দুতে যেতে গেলে স্যার আপনাকে না এত দূর আসতে হবে, দিয়ে এত দূর উঠতে হবে, হ্যাঁ না বলো। তাহলে এটাকে আমি বলছি স্যার V1 আর এটাকে বলছি আমি স্যার P1, হবে না? হবে না। আর এই বিন্দু যেতে গেলে স্যার আপনাকে এত দূর আসতে হবে, তাহলে এটাকে কি বলবো স্যার V2, আর এটুকু কি বলবো P2। বলো P1 আর P2 এর মধ্যে কোনটা বড় স্যার? P1। দেখ তো P1 বড় কিনা। আর V1 V2 এর মধ্যে কোনটা বড় স্যার? তার মানে P1 যখন বড় V2 ছোট, মানে কি? চাপ বাড়ালে আয়তন কি হয়ে যাচ্ছে স্যার? কমছে। দেখ চাপ যত বাড়াচ্ছি আয়তন কমে যাচ্ছে, হ্যাঁ না বল। আর চাপ যত কমাচ্ছি আয়তন তত। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে এইটাই ছিল বয়েলের সূত্র। এটাকে বলা হয় বয়েলের সূত্রের লেখচিত্র। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে চাপ বাড়লে আয়তন কি হবে স্যার? কমবে। চাপ কমালে আয়তন বাড়বে। ক্লিয়ার হলো? কে বুঝনি বলো? এবার আমরা পড়বো গাণিতিক ব্যাখ্যা। লেখো, ধরি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ P ও আয়তন V। আমার হ্যান্ডরাইটিং খুব বাজে, তাও বুঝে নিও। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ কত বললাম? P, আয়তন কত বললাম? V। আচ্ছা এই চাপ P আয়তন V এর মধ্যে সম্পর্কটা কি সম্পর্ক স্যার? ব্যস্ত সম্পর্ক। তাই ব্যস্ত সম্পর্ক অনুযায়ী তাহলে অতএব তাহলে আমি কি লিখতে পারবো? V সমানুপাতিক 1/P। এটাকে কি ব্যস্ত বলে, হ্যাঁ না বলো। আর ব্র্যাকেটে একটা কথা লিখবে, যখন উষ্ণতা ও ভর স্থির। এই কথাটা লিখে দেবো, যখন উষ্ণতা ও ভর স্থির। তাহলে V সমান একটা ধ্রুবক আসে, হ্যাঁ না বলে। এটা কি লিখতে পারবো? ব্র্যাকেটে কি লিখবে? K সমানুপাতিক ধ্রুবক। K হলো সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমি কি লিখবো? PV সমান K, হ্যাঁ না বলো। PV সমান K মানে কি স্যার? চাপ আর আয়তনের গুণফল কি হবে স্যার? ধ্রুবক। চাপ ও আয়তনের গুণফল কি হবে স্যার? ধ্রুবক। চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক মানে কি? ব্যাপারটা বোঝ বেটা, বোঝ, তুই বোঝ। দেখ আমার কাছে ধর 15 লিটার গ্যাস আছে, ওকে, আর 3 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে এদের গুণফল কত হবে স্যার? 45, হ্যাঁ না বল। এই কালিটা কি দেখতে পাচ্ছ তোমরা? তাহলে 15 লিটার আয়তন আর 3 অ্যাটমসফিয়ার চাপ। আমি তোমাকে হঠাৎ করে বললাম এক কাজ কর, আয়তনটাকে 9 লিটার কর। তুমি পাগল হয়ে গেলে, 9 লিটার কি করে করবো? 9 লিটার কর। তাহলে বলতো চাপ কত হবে? আমি জানি চাপ কি হবে স্যার? আয়তন আমি কি করছি এখানে? কমাচ্ছি। চাপ তো বাড়বে। কত বাড়বে কি করে বলবো? এই যে বয়েল বলছে চাপ আর আয়তনের গুণফলটা ধ্রুবক হবে, মানে কি আগে যা ছিল পরেও তাই হবে। ধ্রুবক মানে এটাই বোঝায়। তার মানে আগে 45 হলে পরেও কত হবে? তাহলে সেখানে নিশ্চয়ই কত হবে? দেখো হয়ে গেল অঙ্ক। এইটা হচ্ছে অঙ্ক। এই অঙ্ক পারবো না করতে আমরা? কি আমার অঙ্ক এটা? এটা হলে 2, এই অঙ্কটাতে 2। সেটা কি? ওই যে ফিজিক্স বুঝতে হবে তো, ফিজিক্সের জন্য 2, অঙ্কের জন্য 2 নয়, ভাবিও না। ক্লিয়ার? চলো এবার আসি। তাহলে পিভি সমান কে বুঝাতে পারলাম। এবার দেখো, যদি P1 ও P2 চাপে কোনো গ্যাসের আয়তন V1 ও V2 হয়, তবে P1 V1 সমান P2 V2। তবে P1 V1 সমান P2 V2। P1 V1 সমান। ক্লিয়ার হলো? এইটা সমানই হবে কত? কে। এই জিনিসটা মাথায় রাখবে অঙ্কের জন্য। P1 V1 সমান P2 V2, এটা মাথায় রাখবে অঙ্কের জন্য। কে না লিখে ধ্রুবক লিখে দাও। এটা হলো বয়েলের সূত্র। বলতে পারলাম? বয়েলের সূত্র কি সবার ক্লিয়ার করাতে পেরেছি আমি? বলবে ক্লিয়ার হচ্ছে সবার? প্রত্যেকে দেখো এটা থাকবে। আমি কি বয়েলের সূত্র বুঝাতে পেরেছি? লেখচিত্র বুঝতে পেরেছো? কি হলো এই জায়গাটা বুঝতে পেরেছো? একটা ছোট্ট প্রবলেম বুঝতে পেরেছো? চলো, আই হোপ প্রত্যেকে বুঝে গেছো। এবার চটচট করে করবে, লেট করো না।
ঠিক আছে, এবার আমরা পড়বো বয়েলের সূত্রের লেখচিত্র। এবার পড়বো আমরা বয়েলের সূত্রের লেখচিত্র। চলো, তো দেখো হয়েছে সবার নিশ্চয়। বয়েলের সূত্রের লেখচিত্র, তাহলে বয়েলের সূত্রে যদি লেখচিত্র পড়তে চাই আমরা প্রথমেই পড়বো পি ভার্সেস ভি লেখচিত্র। স্যার এটাকে বলবে পি ভি লেখচিত্র বা পি ভার্সেস ভি। লেখচিত্রটা কি এরকম ছিল? হ্যাঁ স্যার, এই লেখচিত্রটার নাম মনে রাখবে সমপরাবৃত্তাকার। লেখচিত্রটার নাম হবে সমপরাবৃত্তাকার। তাহলে পি ভার্সেস ভি লেখচিত্রটা হবে সমপরাবৃত্তাকার, পি ভার্সেস ভি। এবার তাহলে পি ভার্সেস ভি সমপরাবৃত্তাকার। তারপরেরটা হচ্ছে কি পিভি ভার্সেস পি, এটাকে বলবো আমরা পিভি পি লেখচিত্র। পিভি ভার্সেস পি লেখচিত্র, সরি পিভি ভার্সেস পি লেখচিত্র। এটা হয় পি অক্ষের সমান্তরাল। লেখচিত্রগুলোর নাম মনে রাখবে, পি অক্ষের সমান্তরাল। সেরকমই যদি পিভি ভার্সেস ভি, এটা হবে ভি অক্ষের সমান্তরাল। এটা হবে ভি অক্ষের সমান্তরাল। ক্লিয়ার হলো? প্রত্যেকে নোটসে পাবে, চিন্তা করো না। তারপর আমরা যদি পি ভার্সেস 1/v লেখচিত্র পড়ি, এটাকে বলা হয় পি ভার্সেস 1/v লেখচিত্র। এটা হয় মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ক্লিয়ার? আর একটা হয় লগ পি ভার্সেস লগ ভি। লগ পি লগ ভি, দেখো ভালো করে বুঝবে, এটা লগ, হ্যাঁ এলওজি লগ, এটা লগ পি। লগ পি ভার্সেস লগ ভি, নিচে ভালো করে লিখে দিলাম। এটা হয় এরকম লেখচিত্র হয়, লগ পি ভার্সেস লগ ভি। প্রত্যেকের নোটসে আছে, দেখে নেবা। তাহলে আমরা এরকম লেখচিত্র পেলাম। এবার যখন বয়েলের সূত্রর লেখচিত্র আঁকবো না, তখন উষ্ণতাটা কি থাকে? স্থির। সেই জন্য এখানে একটা টি লিখে দেওয়া ভালো, বা টি স্থির লিখে দেওয়াটা ভালো। বুঝতে পেরেছো? প্রত্যেকটা ক্ষেত্রে এটা উচিত। তাহলে এখানেও টি স্থির, টি স্থির, টি স্থির, টি স্থির, এটা লিখে দেওয়াটা ভালো, কারণ উষ্ণতাটা আমার এখানে স্থির। তাহলে এখানে টি স্থির লিখে দিতে পারো। হ্যাঁ, টিটাকে লেখা, ভর স্থির থাক না, টিটাকে স্থির লেখাটা বেটার। ভর লিখতে পারো না, লেখার কি আছে, তুমি যত ভর লিখবা তত স্যার খুশি হবে, চিন্তা করো না। স্যার তো চাই তুমি লিখে যাও। টি স্থির মানে কি? উষ্ণতা স্থির। বুঝতে পেরেছি? কি হয়ে গেলি বাবা? ক্লিয়ার হয়েছে? একদম সবার লেখা হয়েছে, বইয়ে পেয়ে গেছো, দেখেছো? তাড়াতাড়ি করবে, একটু চটপট করে বাবা, দেরি করো না, সময়ের দাম আছে। তোমার সময়ের দাম নাই, আমার আছে, আর আমাদেরও আছে। বাড়ি গিয়ে মোবাইল দেখতে হবে, ইনস্টাগ্রামের আপডেট গুলো পেতে হবে। স্যার কি বলছেন আপনি? 2 ঘন্টা ইনস্টাগ্রাম ছাড়া আছি স্যার, কি বলছেন আপনি? কি বকছো বাবা মনে মনে? লোকে পাগল বলবে, এরকম বলতে হয় না। বিড়বিড় করো না, লোকে পাগল বলবে, তখন আমাকে পাগল বলে আমি এত বকে যাই। অনেকে বলেও তো এবারটা পাগলই আছে। আবার বকে। সংসারের আর কত গল্প করবি? পাগল হয়ে যাবে তো লোকজন। গ্যাসের চাপ ও ঘনত্বের সম্পর্ক, চলো। গ্যাসের চাপ ও ঘনত্বের সম্পর্ক। তাহলে আমরা কি জানলাম? ধরি গ্যাসের ভর কত স্যার? আমি ধরলাম গ্যাসের ভর হচ্ছে ডাব্লিউ। কি ধরলাম? গ্যাসের ভরকে। আমরা কি বয়েলের সূত্র থেকে একটা জিনিস পেয়েছিলাম? বয়েলের সূত্র থেকে পাই কি? পাও P1 V1 সমান কত স্যার? P2 V2। P1 V1 সমান P2 V2। ঠিক আছে, আমি কি করলাম? উভয় পক্ষকে W দিয়ে ভাগ করলাম। তাহলে আমি কি লিখবো? P1 V1 বাই W সমান P2 V2 বাই W লিখবো। হ্যাঁ স্যার, অবভিয়াসলি লিখবেন আপনি, আপনার বোর্ড আপনি লিখুন। আমি W দিয়ে ভাগ করে দিলাম। আমি কি এইটাকে যদি একটু ভালো করে সাজিয়ে লিখতে চাই, তাহলে আমাকে কি অঙ্ক অ্যালাউ করবে যে P1 বাই, আপনি লিখুন স্যার W বাই V1? হবে না? হবে না বলো তো? এই দেখো, এইটা দেখো, এইটাকে আমি এভাবে লিখবো। অঙ্কের স্যার কি আমাকে বলবে যে না বাবা তুমি ঠিক লিখেছো? অবভিয়াসলি। তাহলে অঙ্ক আমাকে এটা অ্যালাউ করবে। তাহলে সিমিলারলি আমি যদি এটা লিখি P2 বাই W বাই V2, তাহলে এটা কি হবে না? হবে না বলো তো একবার? অবভিয়াসলি হবে স্যার।
অবভিয়াসলি ভাবে, হ্যাঁ হ্যাঁ না বলো ভিউনো। আচ্ছা ডব্লিউটা কি গ্যাসের ভর, ভিটা কি গ্যাসের আয়তন, ভর বা আয়তনকে কি বলা হয়? তাহলে এই পুরোটা কি ঘনত্ব? এটাও কি স্যার ঘনত্ব? হ্যাঁ স্যার ঘনত্ব। তাহলে এটা হলো ঘনত্ব। তাহলে ঘনত্ব যদি হয় তাহলে আমি ঘনত্বকে যদি ডি দিয়ে লিখি তাহলে এটা কি লিখবো P1/D1, হ্যাঁ না বলো, সমান কি হয়ে গেল স্যার P2/D2। এইটাই হচ্ছে আমার ফর্মুলা ঘনত্বের সাথে, যেখানে আমরা কি লিখবো ব্র্যাকেটে D1 সমান W/V1 আর কি লিখবো স্যার D2 সমান W/V2, আর এখান থেকে কি লিখবো P সমানুপাতিক ক্যাপিটাল D। এবার লাস্টে একটা লাইন লিখতে হয়, প্রত্যেকের নোটসে আছে দেখবা, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতিক। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতিক। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব তার চাপের সমানুপাতিক। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব তার চাপের কি হবে সমানুপাতিক, মানে চাপ বাড়ালে ঘনত্ব কি হবে বাড়বে, চাপ কমালে ঘনত্ব। ক্লিয়ার হয়েছে? সবার হয়েছে? বই আছে রে সানা, দেখেছিস? ঠিক আছে চল, ক্লিয়ার হলো? পরের পেজ হয়েছে সবার? চলো এবার ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আলোচনা করি। তোমরা প্রত্যেকেই নিশ্চয় টিচার্স ডে হোক বা বার্থডেতে হোক বেলুন ফুলিয়েছো, তাই না? টিচার্স ডে হোক বা বার্থডেতে বেলুন ফুলিয়ে বেলুন ডেকোরেট করেছো, অনেকে করেছো, আমি আর এলাও করি না, বাট করেছো। এবার কি হয়েছে, বেলুনে যদি ফু দিয়ে বেলুন ফোলাই তখন দেখা যাবে যে বেলুনে হাত দিয়ে বুঝবা বেলুনের চাপ বাড়ে, হ্যাঁ না বলো, চাপটা বাড়ে না, মনে হয় না চাপ বেড়ে যাচ্ছে, আরে তার আয়তনটাও তো বাড়ে। বয়েল বলছে চাপ বাড়লে আয়তন কি হবে বাড়বে, কমবে। এই বাবা হার্ট অ্যাটাক হয়ে যাবে, ওরকম করো না, পট করে ভয় লেগে যাচ্ছিল আমার। চাপ বাড়লে আয়তন কি হবে কমবে, চাপ কমালে আয়তন বাড়বে, কিন্তু এখানে কি হচ্ছে স্যার চাপ বাড়ছে আয়তনও বেড়ে যাচ্ছে, হ্যাঁ না বলো। তাহলে বেলুনে ফু দিলে চাপও বাড়ছে তার সাথে সাথে আয়তনটাও কি হচ্ছে আমার, এটা কি করে হলো স্যার? তাহলে কি এখানে বয়েল ভুল? ভুল বয়েল, আমরা কি বলবো বয়েল ভুল? বয়েল ভুল, এটা যদি বলিস না বয়েলের আত্মা কোনোদিন শান্তি পাবে না রে, ওখান থেকে আমাদেরকে অভিশাপ দেবে যে আমি কি বলেছি আর এরা কি বুঝছে, তাই না? ও উপর থেকে জুতো শুনে মারবে, যে মার বেটাদেরকে। হ্যাঁ কি স্বর্গে জুতো নিয়ে গেছে, তোদের জন্য নিয়ে যাবে, যে মারতে হবে এদেরকে, এটা জেনারেশন আসছে আমার। চল এদিকে আয়। তো বয়েল কি ভুল? না, বয়েল খুবই ভালো লোক, বয়েল ভুল নয়। বয়েল না রাতে আসতে হতে পারে, রাতে দেখা দিতে, তুই ভুল বলছিস না আমারে। দেখো অনেকে থাকবে পরীক্ষায় কোশ্চেনটা দিলে লিখবে হ্যাঁ বয়েল ভুল, হ্যাঁ বয়েল ভুল, তাদের খাতাগুলো আলাদা করে রাখি, যে এদেরকে বয়েল নিশ্চয়ই দেখা দেবে স্বপ্নে। ও তো কবর থেকে উঠবে, আজ যাবো বেটা, তুই বলেছিস ভুল, চল চল জোক সাপাট যাও। তো বেলুনে ফু দিলে তার চাপ আয়তন বাড়ছে, চাপও বাড়ছে আয়তন বাড়ছে একসঙ্গে বৃদ্ধি পায়, ক্ষেত্রে কি বয়েল ভুল? বয়েলের সূত্র লঙ্ঘিত হয় মানে বয়েল কি ভুল? না, বয়েল ভুল নয়, বয়েল কোনদিন ভুল হতে পারে না। বয়েল ভুল নয় কেন স্যার? বয়েলের সূত্র কাজ করে তখনই যখন দুটো ধ্রুবক রাশি থাকবে, গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা। ভর ও উষ্ণতার কোনো একটা যদি পরিবর্তিত হয়ে যায় বয়েলের সূত্র কাজ করবেই না। মানে তুমি যেমন বলো আমাকে 1 ঘন্টা মোবাইল দেখতে দিলে আমি 5 মিনিট পড়বো, ওইটা একটা শর্ত চলে, সেই রকম যে আমাকে যদি বলে কি না তো উষ্ণতা আর ভর দুটো স্থির থাকলে তবে আমি বয়েল বলছি কাজ করব, তাহলে ওই দুটো জিনিস রাখতে হবে। বেলুনে যখন ফু দিচ্ছ তখন ফু দিলে পরে কি হচ্ছে, গ্যাসের ভরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ না বলো, ভর চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি এক্সট্রা ভর অ্যাড করছো, ভর চেঞ্জ হয়ে গেলে পরে বয়েলের সূত্র প্রযোজ্যই হবে না, হ্যাঁ না বলো। তো বয়েলের সূত্র প্রযোজ্য যদি না হয় তুমি ওকে ভুল কি করে বলবা? বুঝতে পারছি ব্যাপারটা, হ্যাঁ না? ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? তাহলে এখানে বয়েলের সূত্র অ্যাকচুয়ালি প্রযোজ্যই হচ্ছে না, বয়েলের সূত্র খাটছে না, তুমি ওকে ভুল বলছো, তাহলে বয়েলের সূত্র এখানে ভুল না স্যার, বয়েলের সূত্র এখানে প্রযোজ্য হচ্ছে না। কেন প্রযোজ্য হচ্ছে না? কারণ এখানে ভর স্থির থাকছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? লেখা দরকার না, বুঝতে পেরেছো তো? নিজের মতো করে লিখে নিও, বুঝতে পেরেছো তো? একটা অঙ্ক নিব, অঙ্কটা একবার দেখে নাও, দরকার বলে টুকে নাও অঙ্কটা। তোমাদের নোটসে দেখো শেষের দিকে অঙ্কটা আছে, যদি নোটস দেখছো কেউ নোটসের শেষের দিকে দেখো অঙ্ক আছে, চ্যাপ্টারের শেষে, চ্যাপ্টারের শেষে দেখবে অঙ্কের নোটস আছে, লিখবো লেখো লেখো লেখো।
চলো ফিজিক্স বোঝা লাগছে না তো আর? অনেকে বলে স্যার পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনার মধ্যে মজা আছে, তোরা খুঁজেই পাস না পড়াশোনার মধ্যে মজা। দেখ আমি কত মজা খুঁজে পাই পড়াশোনায়, ঠিক তো বাবু? হয়েছে, চলো অঙ্কে ফিরি। একটু আগে কি বললাম তোমাকে, অঙ্ক ফিজিক্সের স্যার অ্যাকর্ডিং টু হিম যে এসটিপি দিয়ে দিবে, দাও দিয়ে দিয়েছে, এই জন্য অঙ্কটা চয়েস করে নিয়েছি। এসটিপি দিয়েছে, বলো এসটিপি দিয়েছে। এসটিপিতে দিয়েছে মানে আমাকে কি চাপ দিয়েছে, হ্যাঁ না বলো। আর কি দিয়েছে স্যার? উষ্ণতা দিয়েছে। এই দুটো জিনিস কি দিয়েছে? তাহলে লজিক্যালি তুমি ভাবো যে আমাকে বলছে এসটিপিতে মানে 76 সেমি পারদের চাপে, হ্যাঁ না বলো। আর কি স্যার? 0 ডিগ্রি সি উষ্ণতায়, মানে এসটিপি মানে এখানে মনে মনে ধরে নেবো স্যার 76 সেমি পারদ আর কি স্যার 0 ডিগ্রি সেলসিয়াস, এটা দেওয়া আছে। 76 সেমি পারদের চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন এটা দিয়েছে। বলছে তাহলে এত চাপে এটাকে কি তাহলে প্রাথমিক চাপ, এটাকে কি অন্তিম চাপ বলতে পারবো, হ্যাঁ না বলো। তাহলে আমাকে দিয়েছে প্রাথমিক চাপ, প্রাথমিক চাপ এটাকে তুমি ব্র্যাকেটে P1 লিখবা। কত দিয়েছে স্যার? 76 সেমি পারদ। মুখস্থ করতে যাও না, খবরদার, খবরদার মুখস্থ করিও না, বুঝো। আবার বুঝাবো, বলো। কে বললা? বলো বলো। আরে রাগ করবো না, বল না। আমি যেমন নির্লজ্জের মতো মাইনা চাইনি, তো জিজ্ঞেস করে নি স্যার এটা বুঝতে পারিনি। তাহলে এটা কি প্রাথমিক চাপ, হ্যাঁ না বলো। এটা কি অন্তিম চাপ? চলো তাহলে আবার লিখবো অন্তিম চাপ। তাহলে বলো তো অন্তিম চাপকে আমরা কি দিয়ে লিখবো, মনে পড়ছে নিশ্চয়। তাহলে কত হয়ে গেল স্যার? 104 সেন্টিমিটার HG। কে বুঝলেনি বলো, না বুঝে দেখাও। ক্লিয়ার হয়েছে? এতদূর ক্লিয়ার? আচ্ছা এটাকে কি তাহলে প্রাথমিক আয়তন বলবো, হ্যাঁ না বলো। তাহলে প্রাথমিক আয়তন দিয়েছে। স্যার আপনি একটা জিনিস তো লিখলেনই না, উষ্ণতা। হ্যাঁ স্যার উষ্ণতা লিখলেন না। উষ্ণতা আমি ইচ্ছা করে লিখিনি, কেন এখনই বোঝাচ্ছি। দেখো এটা কি প্রাথমিক আয়তন, হ্যাঁ না বলো। হ্যাঁ স্যার। আমাকে কি অপরিবর্তিত উষ্ণতা বলেছে, হ্যাঁ না বলো। যদি অপরিবর্তিত উষ্ণতা হয় এটা কি আর কোনো কাজে লাগবে? এই তো পরিবর্তনই হবে না, তাহলে এখান থেকে আমি এই জিনিসটাকে বাদ দেবো, লাগবে না আমার, হ্যাঁ না বলো। সেই জন্য আমি উষ্ণতা লিখিনি। কে বুঝিসনি বল? অপরিবর্তিত উষ্ণতা বলেছে, এটার মানে তুমি উষ্ণতা ভুলে যাও, যেমন ভাবে আমরা ভুলে যাই সবকিছু। তুমি উষ্ণতা ভুলে যাও, অপরিবর্তিত উষ্ণতা। আচ্ছা যদি অপরিবর্তিত চাপ লিখতাম, আমি চাপ ভুলে যাব। বুঝতে পারছি ব্যাপারটা? অপরিবর্তিত মানে এটাই, ক্লিয়ার? আমি ভুলে গেলাম উষ্ণতা কি জিনিস। এবার বলছে গ্যাসটির আয়তন কত হবে, মানে এটা কি অন্তিম আয়তন, হ্যাঁ না বলো। তাহলে অন্তিম আয়তন V2 সমান কি হবে, কোশ্চেন মার্ক। তাহলে বলো তো এটা কোন সূত্রে খাটাবো? বয়লের সূত্র। কি ছিল স্যার? P1 V1 সমান, হ্যাঁ না বলবে। তাহলে স্যার আমরা জানি, আর তুমি যদি কোনোদিনও ভুলে যাও লিখে দেবা স্যার জানে। আমরা জানি P1 V1 সমান কত হবে? P1 V1 সমান, তাহলে P1 V1 সমান P2 V2। তাহলে P1 কত হবে স্যার? P1 হবে 76। স্যার সেমি HG লিখবো? আরে না, এগুলো একক, এগুলো লিখতে হয় না ভাই, এগুলো লিখিস না। চল 76 অঙ্ক করবি তো তুই, থরি না ABCD শিখবি তো। 76 আর V1 কত দেখতো? 52। P2 কত স্যার? 104। আর তোকে বার করতে হবে কি স্যার? V2। তাই V2টাকে V2ই রেখে দিলাম, হ্যাঁ না বল, ওটাই বেরোবে। এই মা দেখেছো, আমি বললাম না অঙ্কে কাঁচা, দেখলা? তার প্রমাণ পাচ্ছ তো, তুমি অঙ্কে ভালো। তাহলে এটা V2। তাহলে V2 কত হবে স্যার? 76 × 52/104। নিশ্চয় গুণ ভাগটা করতে পারবা, না পারলে একবার ভাববে। তুমি 2027 মাধ্যমিক দিতে হবে, যদি গুণ ভাগটা না পারো একবার ভাববে, কিন্তু মাধ্যমিক দিতে হবে 2027। 52 2 104 আর 2 38 76। কেউ বলে দিল 38 হবে, চলো 38। এবার লিখবো লাস্ট লাইন, অতএব নির্ণীত আয়তন, অতএব নির্ণীত আয়তন কত হবে? 38 মিটার কিউব। কেন মিটার কিউব হলো স্যার? কি একক আছে? মিটার কিউব। এটা কিউব হবে, হ্যাঁ। কে বুঝনি বলো? লাস্ট লাইন কি হবে? অতএব নির্ণীত আয়তন 38
মিটার কিউব। অতএব নির্ণীত আয়তন 38 মিটার কিউব। অতএব নির্ণীত আয়তন 38। ক্লিয়ার হয়েছে সবার? সবাই বুঝতে পেরেছে বাবা? হেভি সোজা না? চলো, ভেরি গুড। অঙ্কে পরীক্ষা খালি করে দিও, তাহলেই হবে। ক্লিয়ার হচ্ছে সবার? বুঝছো তো? চলে এলাম চার্লসের সূত্র। বয়েল শেষ করে দিলাম। বয়েল নিয়ে কোনো চিন্তা দুশ্চিন্তা নেই তো? বয়েল কোনোদিনও ভয় দেখাবে না তো যে না আমি আছি? চার্লসের সূত্র বলো। চার্লসের সূত্র ধ্রুবক কি ছিল? স্যার কেন জিজ্ঞেস করছেন শুধু? গ্যাসের চাপ আর ভর। তাহলে ধ্রুবক ছিল গ্যাসের ভর ও চাপ, আর চলরাশি কি ছিল? আয়তন আর। ভেরি গুড। দেখে দেখে বললে কিনা জানি না, ভেরি গুড। আমি তো কাউকেই বিশ্বাস করি না, আমি নিজেকেই বিশ্বাস করি না। চলো, ক্লিয়ার আছে এত পর্যন্ত? দেখতে সুন্দর লাগবে, একটা দাগ দিয়ে দিই। চলো, এত ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? ওকে, চলো এবার চার্লসের সূত্রটা কি দেখো। আমি সকলকে বলবো চার্লসের সূত্র একবার পড়ে নাও, এক লাইন বা দু লাইন পড়ে নাও। এক লাইন দু লাইন নয়, মানে একবার বা দুবার পড়ো। চার্লসের সূত্র 3 লাইনের। চলো, চার্লসের সূত্রটা দুবার পড়ো, মনে মনে পড়ো। হ্যাঁ, সকলে পড়বে, নাহলে বুঝতে পারবে না কিন্তু, মাথার উপর দিয়ে বেরোবে বাউন্সার। আই হোপ সকলে পড়েছো। এবার চার্লসের সূত্রটা কি যদি আমি আস্তে আস্তে বলি। স্থির চাপে নির্দিষ্ট ভর, মানে কি দুটো ধ্রুবক, হ্যাঁ না বলো? স্থির চাপে নির্দিষ্ট ভর কোন গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওই গ্যাসের যা আয়তন তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তোমরা সূত্র মুখস্থ রাখবে, আমি বারবার বলছি মুখস্থ জানি না, কিন্তু ডেফিনিশন বা সূত্র মুখস্থ কেন করতে বলছি বলতে, এটা চার্লস দিয়েছিল। চার্লসের সূত্রের উপর তুমি নিজে বানিয়ে কিছু লিখতে পারবে না, ও দিয়েছিল, এটা ও বলে গেছে। তোমাকে যেমন বলেছে যে এটা এ, তুমি এখন বলতে পারো না যে এটাকে আমি এ লিখবো, এটা এ নয়, তোমাকে এটা এ দিয়েছে। তো চার্লস ওটা দিয়েছে, কি করে দিয়েছে সে তো এক্সপেরিমেন্ট করে করে বার করেছে, তার জন্য তুমি এত কষ্ট করছো। তো ও দিয়ে গেছে এক সময়, তাই না? চার্লসের সূত্রটা মুখস্থ করতে হবে ভাই। বুঝাবো তো আমি, বুঝবো কিন্তু মুখস্থ করবো, বুঝে মুখস্থ করবো। যেমন আমি বুঝে মুখস্থ করেছি, আমার মুখস্থ দেখবা। স্থির চাপে নির্দিষ্ট ভাবে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওই গ্যাসের আয়তন তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। হয়ে গেল সূত্র। হ্যাঁ, চার্লসের ভাষা। তো এইভাবে এবার যদি আমি আস্তে আস্তে বলি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, মানে আমাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করতে হবে, হ্যাঁ না বলো? তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওই গ্যাসের যে আয়তন, মানে 0 ডিগ্রির আয়তন দরকার, হ্যাঁ না বলো? তাহলে আমরা এক কাজ করি, গাণিতিক ব্যাখ্যায় আসি, তাহলে বুঝতে পারবা, সূত্র ডাইরেক্ট বুঝতে পারবো না। তাহলে আমরা চলে আসছি গাণিতিক ব্যাখ্যা। গাণিতিক ব্যাখ্যাটা কি দেখো এবার। আমরা ধরি 0 ডিগ্রি সি উষ্ণতায় স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন V0। তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতায় স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন কত ধরলাম? V0, হ্যাঁ না বলো? মানে 0 ডিগ্রিতে আয়তন কত? V0। চার্লস কি বলছে? যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে 0 ডিগ্রিতে যা আয়তন ছিল তার 1/273 কি হবে স্যার? বাড়বে। তার মানে আমি কি কথাটা লিখতে পারবো যে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে, ভালো করে তাকাবি, গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে বলতো? গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে স্যার? V0 এর সাথে কত গুণ করব? কে বুঝলি না বল? 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে স্যার?
1/273 V0 ইন্টু 1/273, এটা তো চার্জ বললো। স্থির চাপে নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রিতে তার যে আয়তন ছিল তার 1/273 অংশ বারে বৃদ্ধি পায়। দেখো বৃদ্ধি কথাটা লিখে রেখেছি। তাহলে আমি কি এখন বলতে পারবো যে 1 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের মোট আয়তন, গ্যাসের মোট আয়তন কত হবে স্যার? না তো স্যার ছিল তো V0, বাড়লো কত স্যার? V0 গুণিত 1/2। বলো হ্যাঁ না না? এতটা নাদান কেউ নয় যে এটা বুঝবো না। বলো কে বুঝনি? বলো সবাই বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি আমি? সক্ষম হয়েছি? ওকে, এটা ক্লিয়ার। তাহলে 1 ডিগ্রি বাড়ালাম, এই ঘটনা ঘটলো। এবার বলো 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, বলো তাকাবে এদিকে, গ্যাসের আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি কত হবে স্যার? স্যার ছিল V0 তার 2/273। হ্যাঁ না বলতো? স্যার 1 ডিগ্রি বাড়ালে 1/273 বাড়ছে, 2 ডিগ্রি বাড়ালে 2/273 বাড়বে। হ্যাঁ না বল? তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে গ্যাসের আয়তন বাড়ছে V0 গুণিত 1/273। 2 ডিগ্রি বাড়ালে কত হবে? V0 গুণিত 2/273। হ্যাঁ না বল? আচ্ছা 3 ডিগ্রি বাড়ালে কত বাড়বে? V0 ইন্টু 3/। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এত বৃদ্ধি হবে। তাহলে বলতো বেটা যে 2 ডিগ্রি সি উষ্ণতা গ্যাসের মোট আয়তন কত হবে বলতো? V0 প্লাস V0 গুণিত 2/। এতদূর ঠিক আছে? কারোর অসুবিধা? এতদূর কোনো সমস্যা? কোনো সমস্যা? ক্লিয়ার এতদূর? সবার হয়েছে এতদূর পর্যন্ত? ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? পরে পেয়ে যাবো। হয়েছে? এবার বলো তো তাহলে 3 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের মোট আয়তন কত হবে স্যার? V0 প্লাস V0 গুণিত 3/273। হ্যাঁ না বল? এবার বল যদি আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড করতাম কি হতো স্যার? V0 প্লাস V0 ইন্টু 4/273। এইভাবে যদি আমি T ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের মোট আয়তন বার করতাম কত লিখতাম? V0 প্লাস V0 গুণিত T/। হ্যাঁ না বলবে? তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন কি এইটা? হ্যাঁ না বলো? এইটাই চার্লসের সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কি স্যার? T ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন V সমান কত হবে স্যার? V0 দেখো তো V0, আচ্ছা V0 কমন নিতে পারো, দেখতে পাচ্ছ তো? তাহলে V0 কমন নিলে কত হবে স্যার? 1 প্লাস T/। V equal to V0 1 plus T/। হ্যাঁ না বলবে? V equal to V0 1 plus T/। এইটাই চার্লসের সূত্রের গাণিতিক রূপ। দেখো এত বড় জিনিস কত সহজে বুঝে গেল, বুঝতে পারলা? বোঝার পাওয়ারই আলাদা। বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট এনিথিং? তাহলে এইটা হলো চার্লসের সূত্রের ফর্মুলা। তাহলে V ইকুয়াল টু কত হবে? V0 1 প্লাস T/273। V0 ব্র্যাকেটে 1 প্লাস T/273। এত কি ক্লিয়ার করাতে পেরেছি? এটাই চার্লসের সূত্র। এবার বলো তো উষ্ণতা বাড়ালাম বলে প্লাস হলো, উষ্ণতা কমালে কি হতো স্যার? তার মানে আমি যদি প্লাস মাইনাস এখানে দিই তাহলে এখানেও প্লাস মাইনাস দিতে হবে। হ্যাঁ না বলো? স্যার কেন প্লাস মাইনাস দিলেন? তুমি যদি টিটাকে প্লাস চয়েস করো এখানে কত লিখবা? প্লাস। তুমি যদি মাইনাস চয়েস করো, বুঝতে পারলা ব্যাপারটা? মানে প্লাস টিতে হবে প্লাস, মাইনাস টিতে হবে। তবে প্লাস মাইনাস না দিয়ে তুমি জেনারেলি এটাই মনে রেখো, V সমান V0 1 প্লাস, তাহলেই হবে। এটা জেনে রাখলেই অঙ্ক পারবা করতে। আমরা এইটাই নেব অঙ্কের জন্য, এটাই নেব অঙ্কের জন্য। তবে এটা করে দিও, স্যার দেখলে ভালো লাগবে, খুশি হবে স্যার, ম্যাডাম দেখেছে না প্লাস মাইনাস লিখেছে। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? সব বুঝতে পেরেছি আমি? ওকে, বুঝতে পেরেছো সবাই? চলো কই না, একদম ক্লিয়ার? ওকে, পরম শূন্য উষ্ণতার ধারণা নেব। এটি চার্লসের সূত্রের লেখচিত্র, এটি চার্লসের সূত্রের লেখচিত্র। তাহলে V ভার্সেস স্মল টি লেখচিত্রটা কিরকম হয়? সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী নয়, সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী নয়। মূল বিন্দুগামী হলে এখান থেকে শুরু হতো। হ্যাঁ না বল? দেখ, তাই যদি বলা হয় চার্লসের সূত্রের লেখচিত্র অঙ্কন করো, নির্ভাবনায় নির্দ্বিধায় এই ছবি আঁকবা, এইটা। তাহলে এইদিকে V কাজ করছে, এদিকে উষ্ণতা কাজ করছে, পরে এই জায়গাটা বোঝাচ্ছি, এইরকম লেখচিত্র হবে। হ্যাঁ না বলো? আর একটা ডটেড লাইন দিয়ে এখানে কানেক্টেড থাকেছে। আর এটার নাম কি হবে স্যার? সরল রেখা
মূলবিন্দুগামী নয়। সরল রেখা মূলবিন্দুগামী নয়। ক্লিয়ার হয়ে যাবে সবাইকে? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? সমস্যা নেই। চলো এবার পরম শূন্য উষ্ণতার ধারণা। আচ্ছা বলো তো, চার্লসের সূত্র থেকে কি আমরা এই জিনিসটাই পেলাম এক্ষুনি? স্যার ভি সমান V0 1+T/273। হ্যাঁ না বলবে তো এটা পেলাম কিনা? হ্যাঁ স্যার এটাই পেলেন, অবভিয়াসলি এটাই পেলাম। এখন আমি যদি টি এর মান -273°C বসাই তাহলে কি ঘটনা আমি দেখব? তো আমি দেখবো স্যার ভি সমান V0, এই সংসার গল্প বন্ধ করো, মেরে ফেলবো, 1+-273/273। এটাই কি হবে? হ্যাঁ না বলো তো? স্যার টি এর জায়গায় -273, কি সমস্যা? আমি ভুল করেছি কিছু? না স্যার, V0 প্লাসে মাইনাসে প্লাস হয় নাকি? না স্যার মাইনাস হয়, এতটাও না স্যার, প্লিজ আমাদেরকে এরকম ভাববেন না। 273 কাটবো, হ্যাঁ স্যার কাটেন। তাহলে ভি সমান কত হয়ে যাবে? V0 1 - 1 কত হয়ে গেল স্যার? 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি -273°C, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। -273°C তাই কোন গ্যাসের আয়তন, বাবা তুইও শিখতে এসেছিস ফিজিক্স ভাগ। -273°C তাই কোন গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে? 0। হ্যাঁ না বলো? কোন গ্যাসের আয়তন 0 হলে তার চাপও কত হবে? 0, কারণ পিভি সমান ধ্রুবক। হ্যাঁ না বলো? তাহলে লজিক্যালি এই গল্প হচ্ছে। এবার আমি যদি জোর করে -274°C লিখতে চাই, হ্যাঁ স্যার আপনার ইচ্ছা, আপনি লিখুন না -274। চলো কি হবে তাহলে দেখো, অবভিয়াসলি V0 1 +-274/273 নিশ্চয়ই। হ্যাঁ না বলো? আমি এগুলো কি ফিজিক্স পড়াচ্ছি না অঙ্ক চলছে? অঙ্কই চলছে, দেখো অঙ্কই চলছে, ফিজিক্স এবার আসছে। তাহলে V0 প্লাসে মাইনাস এগেন প্লাস হয়, আর 274/273। হ্যাঁ না বলবে প্লিজ? প্লাস মাইনাসে মাইনাস হয়, পট করে লিখে দিও না আবার। হ্যাঁ কেউ এখনই লিখে দেবে স্যার কি বলছেন, প্লাস মাইনাসে প্লাস হয়। আরে লিখছি মাইনাসই, দেখ 274/273, এটাতে দেখ লব বেশি হর কম, তাহলে এটা কি একের বেশি হবে? হ্যাঁ না বল? 274/273 কি একের থেকে বেশি? তাহলে 1 থেকে তুই একের বেশিকে বিয়োগ করছিস, উত্তরটা কি ঋণাত্মক হবে? হ্যাঁ না বল? 1 থেকে একের বেশিকে বিয়োগ করছিস। জিতুমণি তুমি শুনছো? চেহারার মধ্যে একটা বিরক্তি ভাব কেন? পটি পেয়েছে নাকি? নাই তো শোনো এদিকে তাও। তাহলে 1 মাইনাস লব দেখো বড়, হর কি হচ্ছে ছোট, তাহলে 274/273, তাহলে এটা একের বড়। তাহলে 1 থেকে তুমি একের বড়কে বাদ দিচ্ছ, বেটা তোমার উত্তরটা কি আসবে? 1/, বেটা ঋণাত্মক হবে। হ্যাঁ মাইনাস হবে, তার মানে ঋণাত্মক হবে। হ্যাঁ না বলো? কোন কিছুর আয়তন ঋণাত্মক এটা ভাবা যায় না, আয়তন 0 হতে পারে। হ্যাঁ না বলো? যেমন একটা পয়েন্টের আয়তন কত? 0 স্যার। পয়েন্টের না দৈর্ঘ্য আছে, না প্রস্থ আছে, না উচ্চতা আছে, কিচ্ছু নাই, তো পয়েন্টের আয়তন কত স্যার? 0। কিন্তু তুমি পয়েন্টকে বলছো তার আয়তন ঋণাত্মক, এটা ফিজিক্সে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। ইজ দিস ফিজিক্স? এই যে এক্সপ্লেনেশন দিচ্ছি এটা কি ফিজিক্স? এত দূর করে দিলে কিছু জানো না, ফিজিক্স নাই। এবার বলছি যে এটা সম্ভব নয়, কারণ কি এটা হচ্ছে ফিজিক্স, এটা বোঝাচ্ছি তোমাকে আমি, যদি বা ফিজিক্যাল সায়েন্স। তো এটা সম্ভব নয় ভাই, এটা সম্ভব নয়, ইটস নট পসিবল। তাহলে কোনো কিছুর আয়তন ঋণাত্মক হতে পারে না, আয়তন ঋণাত্মক সম্ভব নয়। যদি আয়তন ঋণাত্মক সম্ভব নয় তাহলে -274টাও সম্ভব নয়। হ্যাঁ না বলো? তার মানে আমরা দেখছি যে উষ্ণতার সব থেকে কম মান হচ্ছে কত? -273°C। উষ্ণতার সব থেকে কম মান কত স্যার? -273°C। এর থেকে ছোট মান হতে পারে না, এর থেকে কম মান হতে পারে না, এটাই সব থেকে ছোট। এই জন্য এটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এটাকে পরম কেন বলে? তুমি গোটা দুনিয়া বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে যাবা, যা ব্ল্যাক হোলের ভিতর যাও, এর থেকে কম উষ্ণতা তুমি পাবে না। যদি এর থেকে কম উষ্ণতা পেয়ে যেতে তাহলে চার্লসকে আবার নতুন সূত্র বানাতে হতো, উপর থেকে নেবে, আমাদেরকে বানাতে হতো, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এর থেকে কম উষ্ণতা তুমি কোনোদিন খুঁজে পাবে না। তাই তুমি যদি কোনোদিনও যে বলো যে আমি না স্যার -275°C মানে উষ্ণতা দেখেছি, সেম ভাবে বয়েল যেমন ট্রিট করছিল চার্লসও ট্রিট করবে। -275 হবে না, সব থেকে কম কত? -273। তুমি কল্পনাতেও আনবে না যে -274 বলে কোনো কিছুর অস্তিত্ব হয়, তাই না? -274°C হবে না, -273°C হবে। কিন্তু যদি খুব অ্যাকুরেট দেখি আমরা,
তাহলে এই অ্যাকুরেসির জন্য -273 না হয়ে উষ্ণতা হয় -273.15 এটা অ্যাকুরেট। এবার বলো তাহলে এই লেখচিত্র অনুযায়ী এখানে কি উষ্ণতা 0, হ্যাঁ না বলো তো? আর এখানে গ্যাসের আয়তন আছে, হ্যাঁ স্যার গ্যাসের আয়তন আছে, কিন্তু দেখো এমন একটা উষ্ণতা পাওয়া যাচ্ছে যেখানে গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে বলো তো? 0। কেন বল? এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এক্স অক্ষের ওপর ওয়াই এর মান কত হয়? করেছিস না করিস না এগুলো? 0। তাহলে উষ্ণতা অক্ষের ওপর আয়তনের মান কত হবে? তার মানে এখানে আয়তন কত? 0। কোন উষ্ণতা আয়তন 0 হয়? কোন উষ্ণতা আয়তন 0 হয়? এই যে দেখো না। তাহলে এই উষ্ণতাটার মান কত হবে স্যার? মাইনাস। তাহলে আমি যে পট করে কোশ্চেন করে দিই একটা, যে চার্লসের সূত্রের লেখচিত্র উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? -273। তাহলে চার্লসের সূত্র উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? -273°C। ক্লিয়ার হলো? তাহলে আমরা পট করে বলে দেবো চার্লসের সূত্র লেখচিত্র উষ্ণতা অক্ষকে কত ডিগ্রি সেলসিয়াসে ছেদ করে? -273। এটা কোন স্কেল? সেলসিয়াস স্কেল। ফারেনহাইট স্কেলে যদি এর মান দেখো তাহলে ফারেনহাইট স্কেলের মান হয় -459 ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলে চার্লসের পরম শূন্য উষ্ণতার মান, চার্লসের সূত্রের থেকে পাওয়া পরম শূন্য উষ্ণতার মান -273.15°C। -273.15°C। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র কি বুঝতে পেরেছো সবাই? পুরো কনসেপ্ট ক্লিয়ার হলো এত পর্যন্ত? পরম শূন্য উষ্ণতা কি জিনিস, একে পরম কেন বলে, সব বোঝায়। একে পরম কেন বলে? কারণ গোটা দুনিয়া বিশ্ব ব্রহ্মাণ্ড ব্ল্যাক হোলের ভিতর, যেখানে তুমি মরে যাও তাও কিচ্ছু হবে না, -273 থেকে কম তুমি ভাববা না, ঠিক আছে? আমি কবরে গিয়েও কোনোদিন ভাবতে পারবো না -273, এবার তো বলতেই পারবো। চার্লস ওইখানে গিয়ে মারবে আমাকে। বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? উষ্ণতার পরম স্কেল আমরা সেলসিয়াস স্কেলটা জানি সম্ভবত, নাকি? দেখো সেলসিয়াস স্কেলটা কেমন হয় বলো তো? না তো স্যার সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হয় 0°C, হ্যাঁ না বলো? আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100°C, নাকি? আর মাঝে কটা গ্যাপ থাকে স্যার? 100টা। এইটা হচ্ছে সেলসিয়াস স্কেল। এবার বলো সেলসিয়াস স্কেলে 0 থেকে নিচে নামলে কত হবে স্যার? -1 -2 হতে 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 অ্যাকর্ডিং টু চার্লসের সূত্র সব থেকে কম কত নামতে পারবো স্যার? হ্যাঁ, এটা ভুলবা না, -273। এর থেকে কম গেলে পরে পিটাবো, এইটাই শেষ। মানে তুমি লেখার কথা লিখতে পারো কিন্তু বলতে পারবে না 5°C। তুমি -2 কোটি লিখে দাও কিন্তু °C লিখবো না, তাহলেই হবে। তাহলে চার্লস খুব খুশি। তাহলে মাইনাস, এত ক্লিয়ার? এটা সেলসিয়াস স্কেল। তাহলে এই দিক থেকে আমি কত নিচে নেমেছি স্যার? 273। তুমি তোমার বন্ধুর চোখে যতটা নিচে নেমেছো তার থেকে বেশি নিচে নেমেছো, 273। ঠিক আছে স্যার? এত রিয়েল মানে বলবে না কথা, ইট হার্টস। চলো, সেলসিয়াস স্কেলের এই কাজ দেখছিল কে? একজন বিজ্ঞানী, লর্ড কেলভিন। কেলভিন দেখছে কাজ। কেলভিন একজন ব্যক্তি যে এরকম কাজ দেখছেন, তার নাম লর্ড কেলভিন। কেলভিন বলছে হাটাও মাইনাস, হাটা সাবান কি ঘাটা, মাইনাস হাটা মাইনাস হটিয়েও কি বলছে যে কাজ করি আমরা। -273টাকে আমরা 0 ধরে নিই। চলো ধরে নাও 0। আমি নিজের স্কেল বানাবো যেখানে -273কে কি ধরবো? 0। তাহলে এই স্কেলে কি আর নেগেটিভ হবে? হ্যাঁ স্যার না। তাহলে কেলভিন স্কেলে উষ্ণতার মান কোনোদিন ঋণাত্মক পাবি? বুঝতে পারছি ব্যাপারটা? ও কি করলো? নেগেটিভ টেম্পারেচার কনসেপ্টটাকে বাদ দিয়ে দিল, যে আমি সব থেকে কমকেই 0 ধরে নেবো। এবার তুই নেগেটিভ কর, কি করে করবি? বুঝতে পারলি ব্যাপারটা? ওর চিন্তা ভাবনা আলাদা লেভেলের ছিল ভাই। এবার বলছে এখানকার গ্যাপ আর এখানকার গ্যাপ সেম, মানে এখানকার 1°C আর এখানকার 1 কেলভিন কি হবে স্যার? সেম 1°C আর 1 কেলভিন সেম একই হয়ে যাবে। তো যদি একই হয়, আমি এখানে বন্ধুর চোখে যেমন 273 নেমেছিলাম, তেমনি অন্য বন্ধুর চোখে 273 উঠে যাবো, হ্যাঁ না বল? তাহলে এইটা 273 হবে, হ্যাঁ না বল? তাহলে এটা নিশ্চয় কত হবে? 273। আর এখান থেকে স্যার 100, এখান থেকেও 100, তাহলে কত হয়ে যাবে স্যার? 373। এইটাই হলো কেলভিন স্কেল, যেটা তোরা 9-এ পড়েছিলিস, কেলভিন একক তার তাপমাত্রা। তাহলে এইটা বিজ্ঞানী কে দিয়েছিলেন? লর্ড কেলভিন। বোঝাতে পারলাম ব্যাপারটা? এইটা হচ্ছে কেলভিন স্কেল। ক্লিয়ার হলো? এবার কি নিজের ভাষায় লিখতে পারবো? হ্যাঁ না বলো? দেখো নিজের ভাষায় পারবো না? বুঝতে পেরেছো কি? তাহলে এই হচ্ছে কেলভিন স্কেল। ক্লিয়ার? এত ক্লিয়ার? এবার বলতো আমাকে যদি সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে চাই, ধরো আমাকে কোনো একটা সেলসিয়াস মান দিল, দিয়ে আমি ওকে বলছি কেলভিনে যাও, কি করব?
তো রিলেশন দেখো তো। আচ্ছা এখান থেকে এখানে গেলে আমাকে কি করতে হচ্ছে স্যার? 273 যোগ করতে হচ্ছে তো, হ্যাঁ না বলো? স্যার এখান থেকে কত স্যার? 273 যোগ করতে হবে তো। এখান থেকে স্যার 273 যোগ করতে হবে তো। তাহলে আমি একটা কথা এখানে স্পষ্ট, যে ডিগ্রি সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেল গেলে আমাকে কি করতে হবে স্যার? 273 যে যোগ, টিটা এখানে হচ্ছে কেলভিন স্কেল, টিটা কি স্কেল? কেলভিন স্কেল। মানে তোমাকে পট করে যদি বলে দিই যে 27 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, তুমি কি বলবা? স্যার 27 এর সাথে 273 কি করবো? যোগ করব। তাহলে 27 এর সাথে 273 যোগ করি, 27 প্লাস 273, যেহেতু আমার মুখস্থ আছে, কত হয়? 300 কেলভিন। হ্যাঁ না বলো? বুঝতে পারলাম ব্যাপারটা? দেখো তাই করেছি কিনা, হ্যাঁ না বলো? তাহলে একটা কথা এখানে মাথায় রাখবো, ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি যদি কেলভিনে যেতে চাও কি করবা তুমি? তাহলে উল্টোটা যদি করো, কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে যাও কি করবা? 273 বিয়োগ। যেমন ধরো 1092 কেলভিন সমান কত ডিগ্রি সেলসিয়াস, কি করবা? 273 বাদ দেব। তাহলে 1092 থেকে 273 বাদ দিলে তোমার হয়ে যায় 819 ডিগ্রি সেলসিয়াস। এত ক্লিয়ার হয়েছে? তাহলে সেলসিয়াস কেলভিন, কেলভিন সেলসিয়াস গন্ডগোল ক্লিয়ার। সেলসিয়াস থেকে কেলভিন গেলে কি করবি তুই? 273 দিয়ে যোগ, আর কেলভিন থেকে সেলসিয়াস গেলে কি করবি? 273 দিয়ে বিয়োগ। ইজ ইট ক্লিয়ার? বলতে পারলাম সবাইকে? সবাই ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এবার বলো তো একটা কোয়েশ্চেন, তুমি অনেক মাথা নাড়াচ্ছ, তুমি বলো 30 ডিগ্রি সেলসিয়াস ভেবে বলবা বিশাল কঠিন, আর 300 কেলভিন কোনটা বড় বলো তো? 300 কেলভিন বড়। হ্যাঁ দেখতেই তো 300 বড়, 30 300 স্যার প্লিজ, দুটো এক। আমি কি শেখাচ্ছি আমি নিজেও জানি না, কোনটা বড়? জনগণ কি বলছে? 30। আচ্ছা দাও, সেম সেম হবে তো? আচ্ছা দেখ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও সেম, ও আচ্ছা হ্যাঁ সেম হলে মাইনাস ফেরত দেবো, সেম হলে তোকে 500 না 1000 টাকা দেবো। যা চল, আর যদি সেম না হয় তো আমাকে কি আরেক মাসের মাইনা দিবি? চল কই না, দেখ তো 30 ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন দুটোকে সেম করা যাবে। ডিগ্রি সেলসিয়াস সাথে কেলভিন কি করে সেম করব? করতে পারবো না তো? পারবো? ডিগ্রি সেলসিয়াস আছে আর কেলভিন আছে তো, তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে কি করছে এটা বোঝো, দিস ইজ কল্ড কনফিডেন্স। ইয়েস আমি ঠিক। আফটার স্যার অ্যারাইভস রিয়ালাইজেশন, হ্যাঁ আমি কি ভুল করে দিলাম? জোকস অ্যাপার্ট, চলো ঠিক আছে, ভুল হতেই পারে, অসুবিধা নেই, পরীক্ষা খাতায় ভুল করি না তাহলে হবে। তুই পাগল হয়ে গেছি বাবা। দেখ ডিগ্রি সেলসিয়াস থেকে কিসে যেতে হবে বলতো? কেলভিনে। তাহলে আমাকে কি করতে হবে স্যার? 273 যোগ। কেন স্যার এটা কম্পেয়ার করতে পারবে না? দুটো একই একক ছাড়া কম্পেয়ার করতে পারবে না। তাহলে 273 আর 30 কত হয় স্যার? 303। তুমি 3 এর জন্য হেরে গেছো, তুমি খ পেয়েছো, ক পাওনি। তাহলে 300 কেলভিন আর 303 কেলভিন, স্যার এটা বড়, 300 ডিগ্রি। ক্লিয়ার হলো? 30 ডিগ্রি সেলসিয়াস বড়। অঙ্কটা কি মজা লাগলো? যা ক্লাসে এরকম মজা করবা, ভালো লাগবে। হ্যাঁ না তুমি ভালো ছেলে, ভালো করতো, বসো না খাতায় করলে না, দেখি খাতা, এ মাইনা দে আগে, তুই মাইনা দে আগে। জোকস অ্যাপার্ট, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা এটা কি বুঝতে পারলাম কেন বড় হলো? স্যার ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করে 303 হলো, এটাও কেলভিন এটাও কেলভিন, তবেই তো কম্পেয়ারটা করতে পারবো, হ্যাঁ না বলো? বুঝতে পেরেছো? তার মানে এটা বড় এটা ছোট হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা মাধ্যমিকে এসেছিল, তুমি পাবে না মাধ্যমিকে 1 নাম্বার। চলো উষ্ণতার পরম স্কেলে চার্লসের সূত্র, এটা দেখবো। পরম স্কেলকে কি দিয়ে লিখি আমরা? ক্যাপিটাল টি, হ্যাঁ না বলো তো? তাহলে ক্যাপিটাল টি দিয়ে আমরা উষ্ণতাকে লিখি, আর টি মানে কত পেয়েছি? টি প্লাস 200 না। ইজ ইট ক্লিয়ার? এত ঠিক আছে সবার? এটা কি আমরা, ঠিক আছে ফেলে দাও, এটা কি পরম স্কেলে, হ্যাঁ না বলো? এটা কি পরম স্কেল? এটা কি স্কেল স্যার? ডিগ্রি সেলসিয়াস স্কেল, হ্যাঁ না বলো? শেখালাম তো, বলো। ধরি V1 T1 উষ্ণতায় কোন গ্যাসের আয়তন V1 ও T2 উষ্ণতায় কোন গ্যাসের আয়তন কত হবে স্যার? কে বুঝলি না বল? আচ্ছা এটা ধরলাম যে T1 উষ্ণতায় গ্যাসের আয়তন কত? V1,
T2 উষ্ণতায় গ্যাসের আয়তন কত V2। মানে তুমি এরকম ভাবো যে এইটা ছিল T1 উষ্ণতায় আয়তন কত স্যার V1, আমি পরে কি করলাম জানি না, কিন্তু T2 উষ্ণতায় আয়তন কত হয়ে গেল স্যার V2। বুঝতে পেরেছো কি করেছো আমি জানি না, এটা হয়ে গেছে ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা চার্লসের সূত্র থেকে কি আমরা পাই স্যার ভি সমান আমরা পেয়েছিলাম, কিন্তু আপনি যদি মনে করতে পারেন তাহলে এইটা মনে হয় আমি পেয়েছিলাম, না না বলো তো, মনে হয় এটা পেয়েছিলাম, ঠিক আছে, সেজন্য বলি একটু বিড়বিড় কম করো। V0 273, অঙ্কে স্যার শিখিয়েছে নিশ্চয়ই কি করতে হয়, দেখো তো এটা হয়েছে কিনা, এত দূর হবে তো। এবার 273 প্লাস স্মল টি মানে কি ক্যাপিটাল টি, হ্যাঁ না বলতো, এটাকে আমি একটু আগে শেখালাম, হ্যাঁ না বলতো, দেখে নাও কোনো অন্যায় কাজ করছি না কিন্তু আমি, সব লিগ্যাল করছি। V0 ইন্টু ক্যাপিটাল টি বাই 273 হবে না বলতো। এটাকে যদি আমি ঠিক সাজিয়ে গুজিয়ে ভালো করে লিখতে চাই তাহলে ক্যাপিটাল ভি সমান V0 বাই 273 গুণিত ক্যাপিটাল টি কি লিখতে পারবো, হ্যাঁ না বলবি। এবার এইটা কি চেঞ্জ হবে না স্যার, তাহলে আমি যদি টি এর মান T1 বসাই তাহলে ভি কে কি লিখতে হবে স্যার T1, হ্যাঁ না বল। টি এর মান T2 বসালে ভি কে কি লিখতে হবে, তাহলে অতএব আমি কি লিখতে পারবো V1 সমান V0 বাই 273 গুণিত T1, হ্যাঁ না বলবে, আর V2 সমান V0 বাই 273 গুণিত কত লিখবো T2, হ্যাঁ না বলবে। এবার V1 বাই V2 সমান কত বলতো, কাটাকুটি যে গেলে এটা কেটে যাবে, হ্যাঁ না বলতো, দেখতো টুকুস করে কেটে যাবে, T1 বাই কত হবে T2। এইটাই হয়ে গেল আমার চার্লসের সূত্র গাণিতিক রূপ। কোন সূত্রে, কোন স্কেলে, পরম স্কেলে। তাহলে তোমাকে যদি চার্লসের সূত্র পরম স্কেলে বলে তাহলে তুমি এইটা করবা। এবার ভাবো তো চার্লসের সূত্র কি ছিল, চার্লসের সূত্র ছিল স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ব্লা 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 ব্লা, অনেক বড় তাই না। এই এত বড় সূত্র ছোট হয়ে এইটুকু হয়ে গেল। সূত্রটা কি ছিল দেখো, অত বড় সূত্র ছিল, এখন সূত্র কি হয়ে গেল, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক, শেষ সূত্র। এবার বলো তো ওটা মুখস্থ রাখা ভালো না এটা, স্যার এইটা স্যার, কিন্তু পরীক্ষা তোমাকে ওটাই লিখতে হবে। তার মানে তোমাকে যদি চার্লসের সূত্র বলে ওই প্রথম সূত্রটাই লিখতে হবে এটা নয়, তোমাকে যদি বলে চার্লসের সূত্র পরম স্কেলে লেখো তখন এটা লিখবা। তাহলে ওটা চার্লস অ্যাকচুয়াল দিয়েছিল, এটা কোন স্কেলে, পরম স্কেলে। তাহলে চার্লসের সূত্র পরম স্কেলে কি হবে স্যার, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। এবং যদি আমরা ভি ভার্সেস ক্যাপিটাল টি গ্রাফ অঙ্কন করি তাহলে ভি ভার্সেস ক্যাপিটাল টি গ্রাফ অঙ্কন করলে হবে মূল বিন্দুগামী সরলরেখা, চাপ স্থির, এটা হচ্ছে তার লেখচিত্র। এটাকে বলা হয় ভি ভার্সেস ক্যাপিটাল টি লেখচিত্র। কি রে, ভি ভার্সেস ক্যাপিটাল টি, আগেরটা কি ছিল ভি ভার্সেস স্মল টি, মাথায় রাখো কিন্তু স্মল টি ছিল। বল কে বুঝতে পারিসনি বল, সব ক্লিয়ার, সব চাঙ্গাসি ঠিক আছে, সব বুঝতে পেরেছি, ইজ ইট ক্লিয়ার। এখনো পর্যন্ত চ্যাপ্টারটা কোনো বোঝা লেগেছে না স্যার, বোঝার মতো লাগছে যে কি বুঝাচ্ছেন কিছু বুঝছি না, নয়তো ঠিক আছে। চলো চাপের সূত্র, চাপের সূত্র যিনি দিয়েছিলেন তিনি কি করেছিলেন বলতো, চার্লসকে কপি করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি একটা জিনিস মিস্টেক করে ফেলেছিলেন। মিস্টেকটা কি, যেখানে আয়তন ছিল না তিনি আয়তনের জায়গায় কি করেছিল, চাপ লিখে দিয়েছিল। তাহলে বলতো যেখানে চাপ থাকবে কি লিখবে ও, আয়তন লিখে, বাস ওর একটা সূত্র বানিয়ে দিল, সুন্দর। তাহলে চার্লসের সূত্র আর চাপের সূত্র প্রায় সেম, চার্লসের সূত্র আয়তনকে নিয়ে, চাপের সূত্র চাপকে নিয়ে। তাহলে চাপের সূত্রে ধ্রুবক রাশি কি কি হবে আর লিখতে হবে না, কি কি হবে স্যার, আয়তন আর ভর। আর চাপের সূত্রে চলরাশি কি হবে স্যার, চাপ আর উষ্ণতা। সূত্রটা কি ছিল, চার্লসের সূত্র মনে করো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, এরকম ছিল তো, এ কি বলবে তাহলে, স্থির চাপে নয়, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন নয়, চাপ। তাহলে আমি সূত্রটা আবার বলছি, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যা চাপ তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। দেখো এক্স্যাক্টলি সেম বললাম, শুধু চাপকে কি করে দিলাম আয়তন, আয়তনকে কি করে দিলাম চাপ। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান, এটা কি বুঝতে পেরেছি। তাহলে ভাবো তো চাপের সূত্র যদি আমি গাণিতিক রূপ এবং লেখচিত্র লিখতে চাইতাম, তাহলে গাণিতিক রূপ যেটা ভি সমান লিখেছিলাম V01 প্লাস টি বাই 273, আমার মনে হয় খুব অন্যায় করবো না যদি আমি ভি এর জায়গায় কি লিখে দিই পি, হ্যাঁ না বলো। তাহলে পি সমান কত হয়ে যাবে, P0 প্লাস, হ্যাঁ না বলো। আর একটা কি লিখেছিলাম, এইটা একচুয়াল সূত্র নাকি রে, আর একটা কি ছিল স্যার, V1 বাই V2 মানে কত ছিল স্যার, P1 বাই T2। তাহলে আমি খুব অন্যায় হবে না, P1 বাই P2 সমান কত হয়ে যাবে স্যার, T1 বাই, অন্যায় করলাম কি আমি,
যিনি দিয়েছিলেন, সরি। এটা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে এইটাই ছিল লেখচিত্র। কি ছিল স্যার বলো? ভি ভার্সেস স্মল টি। তাহলে আমরা এখন কিসের লেখচিত্র রাখবো স্যার? পি ভার্সেস স্মল টি। লেখচিত্রটা কি ভি ভার্সেস স্মল টি এইরকম ছিল? হ্যাঁ না না বলো? তাহলে এখানে এখানে কি লিখবো বলো তো? আয়তন স্থির। হ্যাঁ না না বলো তো? এই উষ্ণতাটা কত হবে তাহলে স্যার? মাইনাস। হ্যাঁ না না বলো? ক্লিয়ার? আর পি ভার্সেস ক্যাপিটাল টি লেখচিত্রটা কেমন হবে তাহলে স্যার? মূলবিন্দুগামী। কে বুঝনি বলো? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? তাহলে চাপের সূত্র বুঝলাম। স্থির আয়তন নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের যে চাপ তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। একইভাবে মনে রাখবা যেভাবে চার্লসের সূত্র মনে রাখো তোমরা। ঠিক আছে? শুধু মুখস্থ নয়, বুঝতেও হবে। আমি কি বোঝালাম সবকিছু? শুধু মুখস্থ নয়, বুঝবাও। ক্লিয়ার? আমি ভেবেছিলাম এটাও পড়াবো, কিন্তু কোনো ব্যাচে পড়ানো হয়নি। এই দুটো স্লাইড হলে পরে আমি তোমাদের ধন্যবাদ করতাম, কিন্তু যেহেতু কোনো ব্যাচে আমি এই দুটো টপিক পড়াতে পারিনি, মশা বাবা দাঁড়াও, কোনো ব্যাচে পড়াতে পারিনি, তাই তোমাদের ব্যাচে পড়ালাম না। আমি নেক্সট ক্লাস কিন্তু এখান থেকে শুরু করবো। ক্লিয়ার? ঠিক আছে? আজকে এতদিন থাকবে।